আজকে আজকে ক্লাস স্টার্ট করলাম এখন। গতদিন আমরা যাই আলোচনা করেছি সেগুলি একদমই প্রাথমিক তথ্য বা ধরুন জ্যোতিষ সংক্রান্ত ফান্ডামেন্টাল যেসব ইনফরমেশন গুলি। এর এর মতোই আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে আমরা যে রাশি চক্র সম্পর্কে জানলাম, যে 12টি রাশি। 12টি রাশি কি কি? 12টি রাশির ভিতরে প্রথম মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তারপরে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর এবং কুম্ভ ও মীন রাশি। এই যে 12টি রাশি, এই 12টি রাশিকে আবার পদার্থের ভিত্তিতে এবং শক্তির ভিত্তিতে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা হয়। মানে এই রাশির আবার ক্যারেক্টার, রাশির এলিমেন্ট, রাশির চরিত্রগত বা বৈশিষ্ট্যগত বা বিভিন্ন গুণের প্রভাবে 3টি শ্রেণীতে ভাগ করা হয় শক্তির ভিত্তিতে। অর্থাৎ শক্তির ভিত্তিতে রাশিকে 3টি ভাগে ভাগ করা হয়, আর পদার্থের ভিত্তিতে রাশিকে ভাগ করা হয় মোট 4টি ভাগে। তো আমরা পদার্থের ভিত্তিতে রাশিকে যে 4টে ভাগে ভাগ করা হয়, এই 4টে ভাগের এক একটি ভাগে 3টি করে রাশি বিদ্যমান থাকে। যেমন পদার্থের ভিত্তিতে কি 4টি যে ভাগ কি কি? একটি হচ্ছে অগ্নি রাশি, 2 নম্বর হচ্ছে পৃথ্বী রাশি, 3 নম্বর হচ্ছে বায়ু রাশি, আর 4 নম্বর হচ্ছে জল রাশি। তো আপনারা যেটা এখন করবেন, আজকে আমার কাছে হোয়াইট বোর্ড নেই, আমি এখন ঢাকাতে, তো ঢাকা চেম্বার ওটা নেই, দেখি সামনের মাসে ওটা ম্যানেজ করে নেব যাতে সমস্যা না হয়। আপনারা রাশি চক্র অঙ্কন করেন, একটা রাশি চক্র কাগজে বা আপনাদের খাতায় অঙ্কন করেন এবং সেখানে 12টি রাশির নাম লিখেন। রাশি চক্র একটু বড় করে লিখবেন, মানে ছোট ছোট ঘর না, একটু আকারে বড় করে অঙ্কন করবেন। তাহলে আহ, এই বিষয়টি আমরা ওর ভিতর মানে রাশিচক্র অঙ্কন করে শিখে নেব। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে একটা রাশিচক্র অঙ্কন করেন, করে 12টি রাশির নাম ওই রাশিচক্রের মধ্যে লিপিবদ্ধ করেন প্রথমে। আর হয়ে গেলে আমাকে একটু বলেন যে হ্যাঁ আমাদের রাশিচক্র অঙ্কন করা শেষ। এটা 1, 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যেই আপনারা 12টি ঘর অঙ্কন করে ফেলতে পারেন। করে এবার 12টি রাশির নাম ওর ভিতরে লেখেন। লেখা হয়েছে? এই আপনারা একটা কথা বলি, আপনারা ক্লাসে চেষ্টা করবেন ভিডিও অন করে ক্লাস করতে। কারণ এই আমি ধরুন আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না, এটা একটা সমস্যা। কারণ এই লিখছেন কিনা বা লেখা হয়েছে কিনা, স্বাভাবিকভাবে এই বিষয়গুলো কিন্তু মানে ইন্টারাকশনের জন্য কিন্তু আপনারা যদি ভিডিও অন করেন সেটা আমারও সুবিধা আপনাদেরও সুবিধা। এই আমি বলছি এতক্ষণ কিন্তু হয়ে যাওয়ার কথা, কারণ আপনারা রাশি চক্রটা অঙ্কন করবেন তো হ্যাঁ স্যার, হ্যাঁ। 6টা 7টা দাগ কাটলে রাশি চক্র অঙ্কন করা হয়ে যায়, তারপরে 12 রাশির নাম লিখবেন ওর ভিতরে, তখন কিন্তু হয়ে যাওয়ার কথা। এবার আপনারা কি করছেন, আসলেও লিখছেন কিনা না কি অবস্থা সেটা তো বোঝা যায় না। এজন্য এটা চেষ্টা করবেন, যে 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 পরিবেশে থাকুন না কেন কোনো সমস্যা না, আপনি ক্লাস করবেন। এখানে আপনি শেখার জন্য বাড়িতে বসে ক্লাস করছেন, সুতরাং সকালে ঘুম থেকে উঠে সবাই একটু ক্লাসের প্রিপারেশন নেবেন। যেহেতু আমি এটা ফিক্সড করেছি, এই শুক্রবারের দিন সকাল 9:30টায় আপনাদের এই ক্লাসটা ফিক্সড, এই টাইমই ক্লাস হবে। সুতরাং 31 না, আপনারা 30-এর আগে রেডি হয়ে বসবেন। 2 হচ্ছে অন্য কোনো ডেটে যদি ক্লাস নেই সেই ডেটের টাইমটা আমি বলে দেবো। এক্সট্রা যদি কোনো ক্লাসের শিডিউল আমরা করি সেটা আলাদাভাবে বলে দেবো, বা সেটা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করবো। কারণ সকালে অনেকের ক্লাসে সমস্যা হচ্ছে, অনেকের অনেক সমস্যা আছে, কারো বাচ্চার গীতা শিক্ষার স্কুলে নিয়ে যায়, কেউ দেখাচ্ছে যেমন আজকে 2জন চাকরির পরীক্ষা রয়েছে, সরকারি চাকরি। তো এটা স্বাভাবিক ব্যাপার, শুক্রবারের দিনে মূলত শুক্র শনিবারে এই মানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা টরীক্ষাগুলি কিন্তু হয়। এতে করে যে বিষয়টি হচ্ছে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে রাত্রের দিকেও ক্লাস নিতে হতে পারে। তো সেটি আমি পরবর্তীতে রাত্রের দিকে স্টার্ট যখন করব তখন আহ সেই টাইমটা বলে দেবো আলাদাভাবে। কিন্তু এই টাইম মিস হবে না, এই টাইমে যারা অ্যাটেন্ড করবে করবে, যাদের সমস্যা থাকবে তারা করবে না। হ্যাঁ, কিন্তু আমরা মূলত একটা ফিক্সড টাইমে যদি করি, তাতে এমার্জেন্সি বেসিসে কোনো সমস্যা হলো আমরা সেটা আলোচনা করে নেব যে আগামী অমুক ডেটে আমাদের একটা ক্লাস নিতে হবে।
বা ওই ডেটে আমরা চেঞ্জ করে ক্লাস নেব, সেটা আলাদা বিষয়। কিন্তু শুক্রবারে সকাল 9:30টায় এটা আপনাদের জন্য এই টাইমটা ফিক্সড। এবার এখানে যারা যারা জয়েন করবে তারা এই প্রত্যেকদিন সকাল মানে প্রত্যেক শুক্রবারে সকাল 9:30টায় জয়েন করলে দেখা যাচ্ছে ক্লাসে আমাদেরকে পাবে। আর এমার্জেন্সি কিছু হলে সেটা আমি জানিয়ে দেবো। যাই হোক, ঘটনা হচ্ছে যে আপনারা এই যে রাশিচক্র অঙ্কন করার কথা বলেছে, এটা অঙ্কন করেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, রাশি 12 রাশির নাম লিখেছেন কিনা? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ লেখা থাক লেখা থাক। এবার আপনারা ওই রাশিচক্রের নিচেই লিখুন পদার্থ হিসাবে বা পদার্থের ভিত্তিতে রাশিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। পদার্থের ভিত্তিতে রাশিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। তারপরে লিখুন 1 নম্বর অগ্নি রাশি, 2 নম্বর পৃথ্বী রাশি, তারপরে 3 নম্বর বায়ু রাশি, আর চতুর্থ বা 4 নম্বর হচ্ছে জলরাশি। মূলত পদার্থের ভিত্তিতে এই যে 4টি ভাগে রাশিকে ভাগ করা হচ্ছে, একটু যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা জানি যে আমাদের চারপাশে যে সকল বস্তু আছে, আমাদের প্রয়োজনীয়, আমাদের আশপাশে যা আমরা ব্যবহার করি, যা দেখতে পাই, এই সমস্ত বস্তুকে কিন্তু টোটাল হচ্ছে যে 5টি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ পদার্থের আমাদের চারপাশে যা কিছু দেখতে পারি আমরা 5টি আহ, আছে যে অবস্থার আহ, অবস্থাকে কিন্তু দেখতে পাই। তো 5টি অবস্থা কি? মূলত এটা পঞ্চভূত যে তত্ত্ব বলে, ক্ষিতি, অপ, মরু, তেজ আর বোম। এই যে মূলত 5টি তত্ত্ব, এই 5টি তত্ত্বের ভিতরে আমরা জানি যে বোম তত্ত্ব হচ্ছে স্থিতি এবং লয়। আর বাকি 4টি হচ্ছে একটা ক্ষিতি, অপ, মরু, তেজ মানে গ্যাসীয়, তরল, প্লাজমা আর কঠিন অবস্থাকে হিসাব করা হয়। এখানে যে অগ্নি রাশি পদার্থের প্লাজমা অবস্থা, ওই অগ্নি রাশির ডান দিকে একটা অবলিক সাইন দেন, অবলিক মানে অথবা, একটা আড়াআড়ি একটা দাগ মতো। 1 নম্বর অগ্নি রাশি লিখেছেন, ওর ডান দিকে লিখুন পদার্থের প্লাজমা অবস্থা। 2 নম্বর পৃথ্বী রাশি, পৃথ্বী রাশির ডান দিকে লিখুন সলিড অবস্থা বা কঠিন অবস্থা। পৃথ্বী হচ্ছে পদার্থের সলিড অবস্থা বা কঠিন অবস্থা। 3 নম্বরে বায়ু রাশি, বায়ু রাশির ডান দিকে লিখুন বা পাশে লিখুন পদার্থের গ্যাসীয় অবস্থা, গ্যাস যেটা পদার্থের গ্যাসীয় অবস্থা। আর 4 নম্বর হচ্ছে জলরাশি, এটি হচ্ছে পদার্থের তরল অবস্থা। ঠিক আছে? তো এইবার এই যে আমরা জানলাম যে 4টি পদার্থের ভিত্তিতে রাশিকে যে 4টি শ্রেণীতে ভাগ করা হয়, তো সেই 4টি শ্রেণী কোন কোন শ্রেণীগত কোন কোন রাশিগুলো। এবার এই যে আমরা 4টি রাশি পেলাম, অগ্নি রাশি, পৃথ্বী রাশি, বায়ু রাশি আর জলরাশি। আপনাদের রাশি চক্রের ভিতরে 12টা রাশির নাম লিখলেন অঙ্কন করে। মেষ রাশির ঘরে লিখুন অগ্নি রাশি, মেষ রাশিটির ঘরের ভিতরে লিখুন অগ্নি রাশি। তারপরে বৃষ রাশির ঘরে, পরবর্তীতে বৃষ রাশি যেটি, বৃষ রাশির ঘরে লিখুন পৃথ্বী রাশি, বৃষ রাশির ঘরে পৃথ্বী রাশি। এবার মিথুন রাশির ঘরটিতে লিখুন বায়ু রাশি, আর কর্কট রাশির ঘরে লিখুন জল রাশি। কর্কট রাশির ঘরটিতে লিখুন জল রাশি। তাহলে এই যে জল রাশি পেলাম আমরা একটি, মিথুন রাশিকে পেলাম আমরা বায়ু রাশি, বৃষ রাশিকে পেলাম পৃথ্বী রাশি, আর মেষ রাশিকে কি পেলাম? মেষ রাশিকে পেলাম আমরা অগ্নি রাশি। ঠিক একইভাবে একই সিরিয়ালে আবার সিংহ রাশি হবে অগ্নি রাশি, তারপরে পৃথ্বী রাশি কন্যা, তারপরে পৃথ্বী রাশির পরে তুলা রাশি, তুলা রাশি হবে বায়ু রাশি, আর বৃশ্চিক রাশি হবে আবার জল রাশি। তারপরে বৃশ্চিকের পরে ধনু রাশি, ধনু হবে অগ্নি, মকর হবে, মকর রাশি হবে অগ্নি রাশির পরে পৃথ্বী রাশি, আর কুম্ভ রাশি হবে বায়ু রাশি, মীন রাশি হবে জল রাশি। এবার নিচে অগ্নি রাশি লিখুন, নিচে একটা আছে যে স্টার সাইন দিয়ে লিখুন অগ্নি রাশি। এবার অগ্নি রাশি কোন 3টি?
সেই তিনটি লিখে ফেলুন, ওই ছক দেখে দেখে লিখুন, ছক দেখে দেখে লিখুন যে অগ্নি রাশি কোন তিনটি। তো নর্মালি মেষ রাশি, তারপরে সিংহ রাশি আর ধনু রাশি এই তিনটি অগ্নি। ঠিক একইভাবে পৃথ্বী রাশি হবে তিনটি, বৃষ, কন্যা আর মকর। বায়ু রাশি হবে তিনটি, মিথুন, তুলা আর কুম্ভ। আর জলরাশি হবে তিনটি, কর্কট, বৃশ্চিক আর মীন। এই হলো 12টি রাশির হচ্ছে পদার্থের ভিত্তিতে শ্রেণী বিভাগ। এখন আপনারা লিখুন যে অগ্নি রাশির স্বভাব। নিচে অগ্নি রাশির বৈশিষ্ট্য কি কি, স্বভাব বা বৈশিষ্ট্য, অগ্নি রাশির স্বভাব বা বৈশিষ্ট্য। তো অগ্নি রাশির স্বভাবের ভিতরে লিখবেন আত্মবিশ্বাসী হয়। অগ্নি রাশির জাতক বা জাতিকারা আত্মবিশ্বাসী, লড়াকু প্রকৃতির বা সামনাসামনি যুদ্ধ করার মানসিকতা যুক্ত বা সাহস যুক্ত। লড়াকু প্রকৃতির, সামনাসামনি যুদ্ধ করার মানসিকতা যুক্ত, সাহসী, জেদি স্বভাব বিদ্যমান থাকে এদের মধ্যে। জেদ বেশি বিদ্যমান থাকে, অর্থাৎ যে কোনো বিষয়ে এরা যদি চ্যালেঞ্জ নেয় তা সেটা উম, আহ, মানে সেই চ্যালেঞ্জ পূরণ করার জন্য এরা সর্বোচ্চ কষ্ট করতে পারে বা ত্যাগ স্বীকার করতে পারে। হুম। তারপরে যা করে প্রকাশ্যে করে, এরা যদি কারোর সমালোচনাও করে প্রকাশ্যে করবে। এই অগ্নি রাশি যেগুলি, এই তিনটি রাশির মানুষজন সমালোচনা করলে সামনাসামনি করবে, পিছনে গোপনে, তারপরে হচ্ছে আহ, মানে কারোর অগোচরে বেশি কথাবার্তা বলতে আগ্রহী না। কিছু প্রয়োজন হলো সামনের পরে বলে দিল, তাতে তার সাথে দূরত্ব হোক বা সম্পর্ক নষ্ট হোক কোনো ব্যাপার না, বা কোনো কিছু এই ব্যাপারগুলি নিয়ে ওরা অত বেশি চিন্তা না। যেটা সরাসরি বলা সেটা সরাসরি বলবে, না হলে চুপ করে থাকবে। যদি মনে করে যে না এখানে কথা বলার কোনো দরকারই নেই তাহলে চুপ। আর যদি প্রয়োজন মনে করে যে বলার দরকার তাহলে সামনাসামনি বলে দেবে যে "এই ভাই আপনার এই সমস্যা বা এটা এই ব্যাপার এই ঘটনা"। তাতে তার সাথে পরে সম্পর্ক থাকলো না বা না থাকলো এই ব্যাপার নিয়ে অতটা বেশি মাথা ব্যথা থাকে না। এবার সব সময় সৃজনশীল কাজ বা সৃষ্টিশীল কাজের প্রতি এদের আগ্রহ বেশি, অর্থাৎ যে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের সাথে এরা কিন্তু খুব ভালোভাবে নিজেদেরকে যুক্ত করতে পারে বা সফল হয়। অর্থাৎ সৃজনশীল কাজের সফলতা এদের হাত দিয়ে কিন্তু অনেক কিছু সৃষ্টির সুযোগ তৈরি হয়। তারপরে যে বিষয়টি আসে অগ্নি রাশি, আহ, যেহেতু আমরা বললাম অগ্নি রাশির স্বভাব, এটা সংক্ষেপে আলোচনা করব। কারণ নর্মালি আপনাদেরকে আমি যে নোটস গুলি দিয়েছি এখানে কিন্তু এগুলির উল্লেখ আছে। আপনারা দেখবেন মানে খুব সম্ভবত 5-7 পেজ পরে যেই কিন্তু প্রথম দিক থেকে এই পদার্থ হিসেবে রাশির শ্রেণী বিভাগ আপনারা পাবেন। তো এগুলি মানে বিস্তারিত আলোচনা যেটা, সেগুলির নোটস পরবর্তীতে দেব। আগে আপনাদের এইগুলি আয়ত্ত করতে হবে। এগুলি আয়ত্ত করতে হবে মানে কি, ধরুন কোন রাশি পদার্থের ভিত্তিতে কোনটি, অগ্নি রাশি কোনগুলি, তারপরে বায়ু রাশি, জলরাশি কোনগুলি, এই যে কমন যে ক্যারেক্টারিস্টিক্স, এটি আপনাদের ভিতরে আয়ত্ত করতে হবে। এগুলি একদম সম্পূর্ণ মুখস্থ হতে হবে। যে অগ্নি রাশির স্বভাব, এরা আত্মবিশ্বাসী হয়, এরা লড়াকু প্রকৃতির, সামনাসামনি কথাবার্তা বলতে পছন্দ করে, তারপরে যা করে প্রকাশ্য করে, সবসময় সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বেশি থাকে। এই কথাগুলি আপনার মনে রাখা দরকার। এগুলি মনে যখন থাকবে তখন এর বিস্তারিত আরো অনেক আলোচনা আছে, সেগুলি আমি প্রোভাইড করে দেবো, সমস্যা নেই। কারণ ওগুলি আর তখন আপনার বোঝার ব্যাপার থাকবে না, আপনি জাস্ট আচ্ছা রিডিং দিবেন বা নিজে পড়বেন, অনেক কিছু তখন বিস্তারিত জানতে পারবেন। এবার দেখুন পৃথ্বী রাশি। পৃথ্বী রাশি কোন তিনটি? পৃথ্বী রাশি হচ্ছে, আমরা জানি যে অগ্নি রাশি যে তিনটি, এর ঠিক পর্যায়ক্রমে অগ্নি রাশির পরের রাশিটাকেই পৃথ্বী রাশি বলা হয়, বা অগ্নি রাশির পরের রাশি তিনটি, তিনটি অগ্নি রাশির পরের তিনটি রাশি কিন্তু আপনার হচ্ছে পৃথ্বী রাশি। তাহলে পৃথ্বী রাশি আসছে কোনটি? বৃষ রাশি আসছে, কন্যা রাশি আসছে আর মকর রাশি আসছে। এই তিনটি রাশির স্বভাব কেমন? পৃথ্বী রাশির স্বভাবে বলছে এরা, পৃথ্বী রাশি খুব যুক্তিবাদী হয়। হ্যাঁ, যুক্তিবাদী কি, অর্থাৎ এরা যে কোনো কিছুতে যুক্তি তর্ক, আহ বিচার বিশ্লেষণ করে তথ্য উপস্থাপন করার মানসিকতা যুক্ত।
ঠিক আছে? কোন তিনটি রাশি? হচ্ছে যেটা পৃথ্বী রাশি, বৃষ, কন্যা এবং মকর, এই তিনটি রাশি। তাহলে এরা যুক্তিবাদী হয়, হিসাবী হয়। হিসাবী মানে ধরুন অনেকে আছে দেখবেন যে একটু বেহিসাবি, টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে অতটা হিসাব কিতাব করে না। আবার কেউ কেউ আছে যে খুব হিসাব করে, একটা ধরুন শার্ট কিনবে, সে ওই শার্টটি 5টি দোকানে যে যাচাই করে কিনবে, যে আসলে একজন কত বলছে, ওই সেম জিনিস অন্য কোনো দোকানে কম বলছে কিনা, বা আহ, তার থেকে কমে কিনতে পারে কিনা। তো তাতে তার 2 ঘন্টা সময় নষ্ট হোক, 2 ঘন্টা সময় নষ্ট করবে, কিন্তু সে বাজার যাচাই করে 10 টাকা কমে কিনে নিয়ে আসবে, যে হ্যাঁ ওটা আমার ওখানে বলেছে, আমি 10 টাকা কমে পেয়েছি। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আহ, হিসাব টাইমের বেসিসে করলে হয়তো তার সময় নষ্ট হলো, সময়ের মূল্যায়ন করলে ওটা তার জন্য লাভ না, লসই। কিন্তু তারপরেও সে ওই 5 টাকা বা 10 টাকা কমের জন্য অন্তত 2 ঘন্টা সময় নষ্ট করবে। এমন অনেক মানুষ আছে পৃথিবীতে। দেখবেন যে আপনি সবজি বাজারে গেলে দেখবেন যে সবজির দাম 4টে 5টা দোকানে আগে যাচাই করছে, তারপরে বুঝ করে কিনছে যে না, কে 1 টাকা কমে দিচ্ছে। তো এটা ভালো, এই হিসাবই হওয়া ভালো। তাতে যারা বেশি হিসাবী তাদের সঞ্চয়ের প্রবণতাটা আবার বেশি। তারা মানে মানে অযথা টাকা পয়সা নষ্ট করে না। আবার কেউ কেউ আছে দেখবেন খুব মানে উম, বেহিসাবী, তারা টাকা পয়সা খরচের ক্ষেত্রে ভাবে না, নয়ছাই খরচ খরচা করে। এরা সংকটেও ভোগে, আর্থিক সংকটে এদের হাতে টাকা স্থায়ী হতে চায় না বা সঞ্চয় হয় না, কারণ খরচটা বেশি হয়, বা ক্ষেত্র বিশেষে বেহিসাবী খরচ। একটা শার্ট কিনতে গেছে 5টা কিনে নিয়ে চলে আসে। এই প্রবণতাগুলি দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেকের সঞ্চয়ের হানি ঘটে। যাই হোক, সেটা ব্যাপার না। আমরা এখানে পৃথ্বী রাশির যে ব্যাপারটি জানলাম, যে এরা যুক্তিবাদী হয়, হিসাবী হয়। এরা শুনতে পছন্দ করে কিন্তু বলবে কম। মানে দেখবেন কিছু মানুষ আছে যে যারা কথাবার্তা বলার থেকে শোনায় আগ্রহী বেশি, এটা পৃথ্বী রাশির মানুষের নেচার। তাছাড়া লালন পালন করা, অর্থাৎ এরা একটু স্নেহপরায়ণ কিন্তু হয়ে থাকে, লালন পালন করা এদের রাশির স্বভাবজাত। 3 নম্বর যেটি বায়ু রাশি। বায়ু রাশি তিনটি। বায়ু রাশি কোন তিনটি? মিথুন, তুলা আর কুম্ভ। মিথুন, তুলা আর কুম্ভ, এই তিনটি রাশি হচ্ছে বায়ু রাশি। বায়ু রাশির স্বভাব হচ্ছে এরা স্বার্থপর প্রকৃতির। দেখেন, বায়ু রাশির স্বভাব হচ্ছে এরা স্বার্থপর প্রকৃতির কিন্তু বুদ্ধিমান, প্রচুর বুদ্ধিমান। হ্যাঁ, আপনাকে এক হাতে বিক্রি করবে আর এক হাতে কিনবে, অর্থাৎ ব্যবসায়িক বুদ্ধিযুক্ত। দেখবেন যারা ভালো ব্যবসায়ী, তারা মানে কেনায়ও জিতছে, বিক্রিতেও জিতছে। এই বায়ু রাশির মানুষজন কেনা বেচায় বা কেনা বেচা কিন্তু খুব পটু, বা আহ, হিসাবী বা ব্যবসায়িক বুদ্ধিযুক্ত বা ব্যবসায়িক নলেজ কিন্তু এদের খুব ভালো। হ্যাঁ, জ্ঞানদাতা প্রকৃতির হয়। এদের স্বভাব হচ্ছে জ্ঞানদাতা প্রকৃতির হয়। বায়ু রাশির স্বভাব, এরা জ্ঞানদাতা প্রকৃতির হবে, এবং যে কোনো কিছু এরা ধারণ করতে সক্ষম হয়। যে কোনো কিছু এরা ধারণ করতে সক্ষম হয়। তার মানে আমরা কি পেলাম? বায়ু রাশির মানুষজন একটু স্বার্থপর প্রকৃতির। তারপরে বুদ্ধি বুদ্ধিমান, ব্যবসায়িক গুণযুক্ত বা ব্যবসায়িক বুদ্ধিমত্তা যুক্ত, অর্থাৎ কেনা বেচায় পারদর্শী। তারপরে এরা জ্ঞানদাতা প্রকৃতির। জ্ঞানদাতা প্রকৃতির বলতে কি বুঝায় বলেন তো এক জ্ঞান কথায়? উপদেশ দেয় মানুষকে, জ্ঞান যে কোনো বিষয়ে গাইডলাইন। এটা তো এটা তো যার যার জ্ঞান আছে সে দেবে, এটা স্বাভাবিক বিষয়। আমি বুঝি না, আপনার আমাকে কেউ একজন জ্ঞান দেবে, এটা খুব নর্মাল ব্যাপার, সাধারণ বিষয়। কিন্তু এই যে জ্ঞানদাতা প্রকৃতির বিষয়, এটা একটা মানে যদি একটু বেশি আমরা ডিপে যাই, দেখবেন অনেক ছেলে মেয়ে আছে এমন। ধরেন একটা ছেলে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স পাশ করেছে, আর একজন আহ হয়তো বাংলায় অনার্স মাস্টার্স পাশ করেছে। এখন এই জ্ঞানদাতা প্রকৃতির মানুষ যারা, তারা ধরুন বাংলায় অনার্স করেছে, সে ম্যাথমেটিক্সে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, তাকে বলছে তুই ম্যাথ কি বুঝিস, এই দেখ আমি এইভাবে বলে দিচ্ছি। মানে এই ঘটনাটা এই জন্য বলছি যে এই দেখবেন যে কিছু মানুষ আছে, তার নিজের সাবজেক্টের থেকেও অন্য লোকের সাবজেক্টটা সে বেশি বোঝে, এরকম ভঙ্গিমা বা ভাব দেখায়।
হ্যাঁ, অবশ্য আছে কিছু নলেজ তারা আছে, এরা আবার দেখা যাচ্ছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে পারে। আছে অনেক মানুষ আছে দেখবেন, এই যে ইলেকট্রিক কাজ এখন বাড়িতে অনেক সময় দেখবেন ইলেকট্রিক মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। অনেক মানুষ আছে সে নিজের ঘরের কাজ ইলেকট্রিশিয়ানের মতো করে ফেলছে। তা আছে কিছু যোগ্যতা, বা দেখা যাচ্ছে যে এসব কাজগুলি করার অভিজ্ঞতা সবার থাকে না। আর কিছু মানুষ আছে সব ধরনের কাজ করতে পারে। দেখবেন আপনারাও আশপাশে দেখবেন অনেকে আছে, আহ কোনো মেশিন নষ্ট হয়েছে নিজে ঠিক করে ফেলছে। যেমন ধরুন এখন বাড়িতে এই যে আপনার ওভেন, তারপরে উম, অনেক সময় দেখা যায় যে ছোটখাটো ইলেকট্রিক যেসব কাজ আছে, ফ্যান নষ্ট হচ্ছে, অনেক সময় টেলিভিশন নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে অন্যান্য যে কোনো ছোটখাটো দেখা যাচ্ছে যে মানে মেকানিক্যাল যেসব কাজগুলি আপনার হয়তো উম কোন একটা মেশিন নষ্ট হয়ে গেছে, থাকে না বাড়িতে অনেক যন্ত্রপাতি থাকে তো। হ্যাঁ, তো এগুলি রিপেয়ার করতে করে ফেলতে পারে। তো এগুলি সবাই আবার হাতই দেবে না। অনেকে আছে যে সামান্য হয়তো ফ্যান ঘুরছে না, ও খুলেও দেখবে না, দেখি সাথে সাথে আছে যে টেকনিশিয়ানকে ফোন করবে, টেকনিশিয়ান এসে খুলে টুলে দেখবে, তারপরে তাকে আছে যে সে টেকনিশিয়ান যে মেরামত করে নেবে। তো এই ধরনের বিষয়গুলি ধরুন সবাই অ্যাপ্রোপ্রিয়েটলি দেখা যাচ্ছে কিন্তু পারে না। আবার কেউ কেউ ভালো মানে কর্মিষ্ঠ যারা, তারা সবকিছুই কিন্তু বোঝে বা করতে পারে। এই ধরনের বিষয়গুলি যদিও বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের থেকে আহ, আগের প্রজন্মের মানুষজন কিন্তু এগুলিতে অভ্যস্ত ছিল বেশি, নিজের কাজ নিজে করার প্রবণতা বা আহ, অনেক নলেজেবল ব্যাপার অনেকের ভিতরে কিন্তু বেশি ছিল। এখন হয়তো শুধু ফেসবুক, এই ইন্টারনেট ভিত্তিক ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এগুলি বোঝে বেশি। কিন্তু যারা একটু আছে যে আপনার এই মানে বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনা, তারা কিন্তু নিজেদের অনেক কিছু নিজেরা আহ করে ফেলে। তো এই যে বিষয়গুলি হচ্ছে যে মূলত বায়ু রাশির মানুষজন এই যে জ্ঞানদাতা প্রকৃতির, এখন যে একটু পারে সে তো অন্য জ্ঞান দেবেই, বুঝেননি? এটা একটা নেগেটিভ ব্যাপার আছে কিন্তু, যে জ্ঞানদাতা প্রকৃতিটাকে কিন্তু নেগেটিভ ভাবে ইউজ করা হয়। কারণ যে ছেলেটা ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স পাশ করেছে, সে ম্যাথের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় ভালো জানবে, কারণ সে অনার্স মাস্টার্সে তার ওই সাবজেক্টটাই কিন্তু সে পড়েছে। যে বাংলায় পড়েছে বা ধরুন ফিজিক্সে পড়েছে বা কেমিস্ট্রিতে পড়েছে, সেও হয়তো মেধাবী, ম্যাথ ভালো বোঝে বা বুঝতেই পারে। অনেকে ম্যাথমেটিক্সে ভালো থাকে, পরবর্তীতে হয়তো তার এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে ম্যাথে চান্স পায়নি, সে হয়তো অন্য সাবজেক্ট অনার্স মাস্টার্স করেছে, কিন্তু ম্যাথ সে ভালো জানতেই পারে বা বুঝতেই পারে। কিন্তু যে ভদ্রলোক ম্যাথে পিএইচডি করছে বা ধরুন মাস্টার্স করছে, ম্যাথমেটিক্স এর নলেজ তার একটু বেশি থাকলেও থাকবে, কিন্তু ক্ষেত্র বিশেষে অনেকে দেখবেন যে কথাবার্তা প্রসঙ্গে হয়তো সে এমন একটা কথা বললো যে তাকে আন্ডার এস্টিমেট করে বসলো। এই ধরনের বিষয়গুলো আমরাও দেখি অনেক সময় আমাদের আশপাশে। কিছু কিছু মানুষ এরকম প্রবণতার বা নেচারের কিন্তু থাকবে। তো ক্ষেত্র বিশেষে আপনার খেয়াল করে দেখবেন সেটা কিন্তু বায়ু রাশির মানুষ হয়। তবে এদের একটা ভালো গুণ, এরা যে কোনো কাজ হাত দিলে করতে পারে, বা ওই একটু উপস্থিত বুদ্ধি সম্পন্ন বেশি। অনেকেই দেখবেন যে আপনার এই যে যারা দেখবেন বিভিন্ন আপনাদের সবাই শহরে বাড়ি কিনা জানি না, একটু গ্রামের দিকে বাড়ি, এই যে ধানের সিজন, যারা স্যালো মেশিন বা মোটর এর মেকানিক, ম্যাক্সিমাম কিন্তু তারা স্কুলে যায়নি, কিন্তু এটা কিন্তু এক ধরনের ইঞ্জিনিয়ারিং। তারপরে আপনি যান আপনার মোটর বাইক বা আপনার ধরুন চার চাকার গাড়ি, প্রাইভেট কার বা মাইক্রোবাস বা ট্যাক্সি, এর যে আছে যে মেকানিক গুলো, এগুলো ম্যাক্সিমাম কিন্তু দেখা যাচ্ছে হয়তো উম, যারা মফস্বলে বা বিভিন্ন শহরে বা গ্যারেজে কাজ করে, গাড়ি মেরামত করে, এদের দেখবেন বেশিরভাগই খুব কম বয়স থেকে কাজ শিখতে শিখতে এরা কিন্তু ভালো মেকানিক। হয়তো এদের একাডেমিক এডুকেশন নাই, কিন্তু এরা কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ারের থেকে কম নলেজ না এদের। এরা কিন্তু এই ব্যাপারটা কিভাবে মেশিনটা খুলতে হয়, মেশিন খুলে দেখা যাচ্ছে মেরামত করে, টেস্ট টেস্ট করে, কোনো পার্টস ড্যামেজ হলে সেটাকে রিপেয়ার করে বা সেটাকে বাদ দিয়ে এরা কিন্তু এই জিনিসটা পুনরায় একদম আছে যে আবার সেটিং করে ফেলছে। এটা খুব মানে একটা মানে বলাই যায় যে এদের এই যে নলেজটা বা মেকানিকের যে নলেজ, এটা কিন্তু ধরুন ইঞ্জিনিয়ারিং এর
যে কাজের ধরন, ইঞ্জিনিয়ারিং এর যে টেকনিক, সেগুলি তারা কিন্তু লেখাপড়া, প্রায়োগিক লেখাপড়া বা ধরুন তাদের একাডেমিক লেখাপড়া না থাকলেও প্রায়োগিক নলেজ যুক্ত কিন্তু। প্রায়োগিক মানে হাতে কলমে যেটি। তো এই বিষয়টি কিন্তু অনেকেরই দেখবেন যে আপনারা দেখলে মাথা ঘুরে যাবে। কারণ আমি ছোটবেলায় দেখেছি আমাদের ওই যখন ইরি ধানের সিজন, তখন মেশিন নষ্ট হতো। কারণ প্রত্যেকদিন দেখা যাচ্ছে যে ওই রাত্রে বিকেল মানে সন্ধ্যার দিকে মেশিন স্টার্ট করতো, আর পরের দিন সকাল 10টার সময় মেশিন বন্ধ করে দিত। কারণ এই যে এখন যে গরম পড়ছে, নর্মালি ধরুন বৈশাখ চৈত্র বৈশাখ মাসে তো এমনি রোদ বা গরম থাকেই, দুপুরের দিকে এটিকে তো রোদ থাকেই। এই সময় দেখা যাচ্ছে স্যালো মেশিন থেকে জলটা কম ওঠে, যার কারণে অনেকেই সন্ধ্যার সময় মেশিন স্টার্ট দেয়, সারা রাত্রি মেশিন চলে, এবং সকালের দিকে 8টার দিকে বন্ধ করে দিয়ে দেখা যাচ্ছে যে এবার রেস্ট নিল। তো এমন ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এগুলি নষ্ট হয়, বা মেশিন এক এক সিজনে একটা মেশিন যদি একবার নষ্ট হয় না তা না। তো এই সময় এই যে যারা মেকানিক, স্যালো মেকানিক, এদেরকে পাওয়াই যায় না। মানে ও বলছে হ্যাঁ আসছি, কিন্তু দেখা যাচ্ছে যে আসছি বলে দুদিনের খোঁজ নেই। সে কিন্তু বসে নেই, সেই সময় অন্যান্য মেশিনের কাজ করছে, বা দেখা যাচ্ছে তার শিডিউল দিয়ে পারছে না। এই ধরনের বিষয়গুলি আমরা দেখেছি। এবং ওই মেশিন যখন খোলে, তো ওর ভিতরে যে এত পার্টস, তো আপনার ওইটা একটা একটা করে সে খুলছে, খুলে খুলে কিন্তু ওইটা আবার ওই যে মানে মোবিল বা অয়েলের ভিতরে রাখে, যাতে ওতে কোনো জাম টাম থাকলে বা অনেক সময় মোবিল টোবিল জমে যায় না, ওগুলি আছে যে যাতে পরিষ্কার হয়ে যায়, এই জন্য খুলে খুলে কিন্তু রাখে ছোট ছোট পার্টস, একটার পরে একটা খুলে খুলে রাখে। তো দেখা যাচ্ছে যে একটা মেশিন, স্যালো মেশিন খোলার পরে তা ও প্রচুর জিনিসপত্র, এবার ওইটা আবার একটা একটা করে কোথায় কোনটা লাগবে সেট করতে করতে, এই যে একটা ব্যাপার, এটা কিন্তু আমি ছোটবেলায় দেখেছি, খুব কঠিন কাজ আমার কাছে মনে হয়েছে। কিন্তু তারা তো সেগুলি মানে অ্যাভেলেবেল করে যাচ্ছে। তো এই যে ব্যাপার, সে হয়তো কখনো স্কুলে যায়নি, হ্যাঁ, কিন্তু এগুলি কিন্তু মানে একদম ভালো ইঞ্জিনিয়ারিং আছে নলেজ যুক্ত তারা, বা প্রায়োগিক নলেজ যুক্ত। আবার আপনি দেখবেন অনেকে হয়তো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, কিন্তু সে হয়তো ওই কাজটি ভালোভাবে করতে পারবে না বা পারে না। তো হ্যাঁ, সেও যখন আবার প্রায়োগিক হাতে কলমে করছে বা করবে, তখন দেখা যাচ্ছে যে সেটি তার দক্ষতা তখন বৃদ্ধি পাবে। তো এই এই ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে যে কিছু থাকে মানুষের নলেজ, জ্ঞান, বুদ্ধি, সবার একরকম বুদ্ধি না। হ্যাঁ, সবাই যে জীবনে মানে একইভাবেই বা একই রকম ভাবে সবকিছু অ্যাপ্লাই করতে পারবে তা না, কারো কোনো কোনো জায়গায় সীমাবদ্ধতা আছে, কারো কোনো কোনো জায়গায় দক্ষতা বেশি আছে। তো যাই হোক, এক্ষেত্রে এই বায়ুরাশির স্বভাবের মধ্যে এই ধরনের ব্যাপারটি থাকবে। আপনারা দেখবেন যে যখনই কোথাও কথা হবে, দেখবেন একটা মানুষ এই ধরনের মানে আপনাকে সবসময় বলবে যে তুমি এটা করো, তোমার এটা করতে হবে, এটা জ্ঞান দিয়া না। তার আচরণে অনেক সময় জ্ঞানদাতা প্রকৃতির ভাব ফুটে উঠতে পারে। এবার জলরাশি, জলরাশির মানুষজন একটু জটিল প্রকৃতির, জটিল প্রকৃতির বা কূটনীতি গুণযুক্ত। কূটনীতি মানে এখানে নেগেটিভ ভাবে নেবে না, ডিপ্লোম্যাট বা ডিপ্লোম্যাটিক যারা, হ্যাঁ, এদেরকেও কিন্তু কূটনৈতিক বলা হয়। তো সুতরাং এই জলরাশির মানুষজন কিন্তু একটু জটিলতা যুক্ত, কূটনীতি গুণযুক্ত হন। তারপরে এরা সর্বদা গুপ্ত কাজ করে। এই জলরাশি যাদের, এরা সহজে প্রকাশ্যে কোনো কাজ করে না। যেমন অগ্নিরাশির মানুষজন যা করবে সামনাসামনি, আর এরা করবে গোপনে গোপনে, এরা অত প্রকাশ্যে আসবে না, আহ, যা করবে মনে মনে। হ্যাঁ, ওই দেখবেন গ্রামগঞ্জে একটা কথা প্রচলন আছে যে কামার যা করে মনে মনে, একটা কথা বলে না, এরকম শুনেছেন কিনা আপনারা কখনো, জানি জানি না। তো কামার যা করে মনে মনে করে, এরকম একটা শব্দ আছে। তো যাই হোক, এই জলরাশির স্বভাব কিন্তু একটু গোপনে করা বা প্রকাশ্যে না করা, এক কথায়। তারপরে যে কোনো কিছু ধ্বংস করাই এদের কাজ, যে কোনো কিছু ধ্বংস করাই এদের কাজ। শোনেন, ধ্বংস থেকে কিন্তু আবার সৃষ্টি হয়, হ্যাঁ, ধ্বংসের থেকে সৃষ্টি হয়। তো যে কোনো কিছু ধ্বংস করা এদের কাজ। দেখুন এই যে মীন রাশি, মীন রাশি কিন্তু দ্বাদশ দ্বাদশ রাশির শেষ অবস্থান। তার মানে ওইটা থেকে আবার পরবর্তীতে কিন্তু ওই আগুন থেকে সৃষ্টি হয়। অগ্নি রাশি মেষ থেকে কিন্তু আবার রাশি শুরু। তো যাই হোক, এর এই যখন আমরা
এই অগ্নি রাশি, জলরাশি, পৃথ্বী রাশি, জল জল রাশি, জল স্থির বা আহ, অগ্নি রাশির সাথে আবার ওই শক্তির ভিত্তিতে যে তিনটি ভাগে ভাগ করা হয়, ওর টার্মসটা আসবে। যেমন চর, অগ্নি। চর অগ্নি কি? মেষ রাশি অগ্নি রাশি না? আবার ওই শক্তির ভিত্তিতে রাশিকে তিন ভাগে ভাগ করা হয়, সেক্ষেত্রে মেষ হচ্ছে চর। এই চর অগ্নি রাশির স্বভাব কি, তখন এই ব্যাপারগুলি আরো ক্লিয়ার হবে। তো যাই হোক, এটা গেল পদার্থের ভিত্তিতে। পদার্থের ভিত্তিতে রাশিকে ভাগ করা হয় মোট চার ভাগে। প্রথমটি হচ্ছে অগ্নি, দ্বিতীয়টি হচ্ছে পৃথ্বী, তারপরে বায়ু, তারপরে জল, এবং তাদের স্বভাব আমরা জানলাম। এবার শক্তির ভিত্তিতে রাশিকে ভাগ করা হয় তিন ভাগে। লিখুন, শক্তির ভিত্তিতে রাশিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় বা তিনটি ভাগে ভাগ করা হয়। তো প্রথম আহ, যেটি চর শক্তি বা চর রাশি, দ্বিতীয়টি হচ্ছে স্থির রাশি, আর তৃতীয়টি হচ্ছে দ্ব্যর্থক রাশি। দ্ব্যর্থক। তো এই যে তিনটি শ্রেণীতে আমরা শক্তির ভিত্তিতে রাশিকে পেলাম। এবার একটা রাশিচক্র অঙ্কন করেন, ওই ঠিক আগের মতো রাশিচক্র অঙ্কন করে এর মধ্যে আপনারা 12টি রাশির নাম এক সাইডে একটু কর্নারে লিখুন। লেখার পরে এবার মেষ রাশির ঘরে লিখবেন চর, বৃষ রাশির ঘরে স্থির, মিথুন রাশির ঘরে দ্ব্যর্থক। ঠিক একইভাবে পর্যায়ক্রমে কর্কট রাশি আবার চর হবে, সিংহ রাশি স্থির হবে, এবং কন্যা রাশি দ্ব্যর্থক হবে। আবার তুলা রাশি হবে চর, বৃশ্চিক রাশি স্থির, ধনু রাশি দ্ব্যর্থক। মকর রাশি হবে চর, কুম্ভ রাশি হবেন স্থির, আর মীন রাশি হবেন দ্ব্যর্থক। এবার নিচে আপনারা একটা আহ, শ্রেণী তৈরি করেন যে চর রাশি কোন চারটি। চর রাশি চারটি লিখে সমান সমান দিয়ে আপনারা লিখতে পারেন মেষ, কর্কট, তুলা আর মকর। মেষ, কর্কট, তুলা এবং মকর। তারপরে স্থির রাশি। স্থির রাশি চারটি হচ্ছে বৃষ, তারপরে কন্যা, বৃশ্চিক আর কুম্ভ। দ্ব্যর্থক রাশি হচ্ছে চারটি। দ্ব্যর্থক রাশি চারটি: মিথুন, কন্যা, ধনু আর মীন। ঠিক আছে? এবার চর রাশির স্বভাব লিখুন। চর রাশিজাত ব্যক্তিদের স্বভাব। চর রাশিজাত ব্যক্তিদের স্বভাব, এরা সাহসী, চঞ্চলতা যুক্ত। সাহসী, চঞ্চল। তারপরে তেজ যুক্ত বা তেজি প্রভাব। দেখবেন কিছু মানুষ আছে গায়ে কথা লাগে না, মানে পড়তে দেয় না, স্যাত করে ওঠে। দেখবেন এটা, আপনারা আশপাশে দেখবেন অনেকের বাড়িতে আহ, এক দুই একজন লোক এমন থাকে যে কথা গায়ে পড়ার আগেই স্যাত করে ওঠে বা খুব রিয়াক্ট করে ওঠে। স্যাত করা মানে রিয়াক্ট করে ওঠা। তো এই ধরনের ব্যাপারগুলি কিন্তু ক্ষেত্র বিশেষে চর রাশির মানুষজন, এরা যে কোনো কিছু খুব দ্রুত রিয়াক্ট করে। এটা কিন্তু নেগেটিভ, এটা কখনোই পজিটিভ না। শোনেন, আপনারা একটা জিনিস দেখবেন যে সব সময় যে কোনো পরিস্থিতি বা পরিবেশ সবসময় আপনার অনুকূলে থাকবে না। সবসময় অনুকূলে থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা যদি মনে করি আমাদের চারপাশে যা ঘটছে সবকিছু আমার অনুকূলে থাকতে হবে, বা আমি যেটা করতে চাই সেটাই হতে হবে বা হওয়া উচিত, এটা কিন্তু ভুল ধারণা বা ভুল সিদ্ধান্ত বা ভুল মনে করা বা ভুল চিন্তা। তো ক্ষেত্র বিশেষে দেখা যায় যে এই এই যে চর রাশি স্বভাব, এরা তেজ যুক্ত। এরা কিন্তু নিজেদের মতের বিরুদ্ধে কিছু হলেই আহ খুব আছে যে বিরোধিতা করার মানসিকতা, বা হয়তো মানে ওর রিয়াকশনটা একটু নেগেটিভ ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করে ফেলে। এটা ভালো না। মানে কিছু কিছু ক্ষেত্রে এটা
খারাপ দেখবেন অনেকে চাকরি চলে যায়, হয়তো 15 বছর এক জায়গায় চাকরি করেছে কিন্তু চাকরি চলে যাচ্ছে, ম্যানেজমেন্ট বলছে যে ওকে আছে যে ডিলিট করো, বাদ দাও। তার মানে হয়তো বোর্ড মিটিং চলছে, সেখানে সে তেমন একটা আচরণ করেছে বা এমন একটা শব্দ ইউজ করেছে বা এমন ভাবে ভঙ্গিটা করেছে, অন্যরা অপমানিত হয়েছে। তো এই ধরনের রিয়াকশন গুলো ক্ষেত্র বিশেষে মানুষের ক্ষতির কারণ হয়। যাই হোক, সেটা আহ, ভিন্ন জিনিস। এখানে ভ্রমণ পিয়াসী হয় এরা, অর্থাৎ এই চর রাশির মানুষজন কিন্তু গতিশীল, ভ্রমণ পিয়াসী। এই যে দেখুন, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, চর রাশির মানুষজন সবচেয়ে বেশি কিন্তু প্রবাসে বসবাস করে। এই যে বিদেশে অনেকে বসবাস করে, দেশে লেখাপড়া করলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, বা ধরুন অন্যান্য পেশা বা লেখাপড়া শিখে সে হয়তো এখানে চাকরিও করতো ভালো, কিন্তু পরবর্তীতে বিদেশে যে সেটেলড। ইউনিভার্সিটি টিচার বিদেশে লেখাপড়া করতে গেছে, পিএইচডি করতে গেছে সরকারের টাকায়, যে আর আসে না। বেশি হচ্ছে চর রাশির মানুষজন। চর রাশির মানুষজন ভ্রমণ করতে, মানে ঘোরা, বাইরে বাইরে ঘুরতে, বা চর মানে চড়ে বেড়ানো, অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে যাতায়াত বা গমনের মানসিকতা এদের ভিতরে বেশি থাকে, তাই এরা ভ্রমণ পিয়াসী হয়। নতুনের প্রতি আগ্রহ বেশি, অর্থাৎ যে কোনো কিছু সৃষ্টি, নতুন কিছু উদ্ভাবন করার আহ আগ্রহ বা মানসিকতা। দেখবেন অনেক মানুষ আছে যে তারা শুধু পাওয়ার আকাঙ্ক্ষায় থাকে, কিছু দেওয়া বা তৈরি করার আকাঙ্ক্ষা বা ইচ্ছা এদের মনে থাকে না। মানে শুধু আসতে হবে, দেওয়ার মানসিকতা নেই। তো এটা কেমন, অনেকের দেখবেন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার প্রচুর হয়তো উপার্জন বেশি করার আগ্রহ, কিন্তু সে ইনভেস্ট করছে না। তো বিনিয়োগ না করেই তার ইচ্ছা যে আমার যদি একটু বেশি আয় হতো, বেশি উপার্জন হতো। এই ধরনের অনেক মানসিকতা অনেকের আছে, যে আমার, আবার এরা যে ধরুন আপনার 5 পয়সা ইনকাম হচ্ছে, 5 পয়সা উপার্জন থেকে আপনি যে 2 পয়সা খরচ করবেন, আর 3 পয়সা আপনি হয়তো আপনার সার্ভাইভ করার জন্য লাগবে, কিন্তু 2 পয়সা তো আপনি আপনার ব্যবসার পেছনে ইনভেস্ট করবেন। সে 5 পয়সা ইনকাম যখন হচ্ছে, ওই 5 টাকা ইনকাম বা 5 পয়সা ইনকাম বা 5 লাখ ইনকাম হচ্ছে, 5 লাখের 5 লাখ ইনকাম থেকে সে 5টি পয়সাও খরচ করবে না। 5 লাখই মানে প্রস্তুত করে রাখবে, সে তার সার্ভাইভ করার জন্য খরচ হতে পারে বা সঞ্চয় হতে পারে। আবার ব্যবসায়ী লাভ বেশি হোক এরকম ইচ্ছা, বা ওই পাশের দোকানদার অত বড় হয়ে গেল, ও আমার আগে পরে ব্যবসা করতে এসেছে, অথচ ওর আজকে কাস্টমার সব ওর বেশি। হ্যাঁ, এই ধরনের প্রায় আমাদের কাছে যেসব লোকজন আসে তারা এই ধরনের অভিযোগ থাকে যে আমার সামনের দোকানে প্রচুর বেচা কিনা হচ্ছে, আমার হচ্ছে না। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সামনের দোকানদার দোকান খুলে সকাল 8টায় আর সে দোকান খুলে 11টায়। অর্থাৎ সকাল 8টায় যে দোকান খুলছে তার বেচা কিনা বেশি হবে, তার কাস্টমার বেশি হবে, কিন্তু 11টার সময় দোকান খুলে উনি আবার ভাবছে যে ওনার থেকে আমার কাস্টমার যেন বেশি হয়। তার মানে এই যে বোধ, এগুলি কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের পিছিয়ে থাকার কারণ সে নিজেই। হ্যাঁ, এই যে যেমন ধরুন আপনাদের কথা বলি, 14-15 জন ছেলে মেয়ে গ্রুপে জয়েন করেছে, কাউকে আমি ধরেন খুব বেশি ভালো অনেককে চিনি না। হ্যাঁ, তারা হচ্ছে যে পরিচয় হয়েছে, তারা শিখতে চেয়েছে, আগ্রহী। তাদের আমি হচ্ছে যে বলেছি যে আপনারা গ্রুপে, আমি গ্রুপে জয়েন্টও করে নিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো ক্লাসের শিডিউল গতদিনও বলেছি, এর আগে 2টা ক্লাস হয়েছে। তো আজকে 9:30টায় ক্লাস, আমি ঢাকা চেম্বারে। আমার আমি চেম্বারে এসেছি আহ 8টা 45-এ আজকে। তো আমার চেম্বারে এখন মানুষ বসে আছে বাইরে। বাইরে ফরিদপুর থেকে এক ভদ্রলোক এসে বসে আছে। আমি কিন্তু ক্লাস টাইম, এই ঢাকাতে এসে থাকি মাত্র 3 থেকে 10 তারিখ, 7 দিন। এর ভিতরেও ক্লাস কিন্তু নিচ্ছি। অথচ মানে শুক্রবার দুজন আমাকে মেসেজ করেছে যে আমাদের পরীক্ষা আছে চাকরি। সেটা ওয়েলকাম, সেটা ঠিক আছে। আমি বলেছি যে ভিডিওটা আপনারা পরে দেখে নেবেন। কিন্তু এর ভিতরে এখন পার্টিসিপেন্ট দেখছি আমি 5 জন, আর 14 জনের ভিতরে 10 জন তো জয়েন করতে পারতো। 2-4 জনের নাই থাক সমস্যা, দুজনের পরীক্ষা নাই, আর দুজনের অন্য কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু আর 5 জন, এই 5 জনের কিন্তু আগ্রহ বেশি। আমি এখানে কাউকে কিন্তু নিজে, আমাকে অন্তত কেউ মানে 5বার ফোন করেছে, তারপরে স্যার আমি এখানে কাউকে জয়েন করাইনি।
মিনিমাম 5 বার আমাকে জিজ্ঞাসা করেছে ক্লাস কবে নেবেন বা আমরা ক্লাস কবে থেকে করবো। তা না হলে কিন্তু এই গ্রুপে আমি জয়েন করাইনি কাউকে। এই যে ধরুন একটা ব্যাপার, আগ্রহ আছে, প্রয়োজনও আছে, সব ঠিক আছে, কিন্তু তারপরেও এই যে ঢিলেমি বা হয়তো শুক্রবার একটু বেশি আরাম রাতে ঘুমাচ্ছে, সারা সপ্তাহ কাজ করে, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি কালকে যখন এর ভিতর থেকে একজন চেম্বার করবে বা হয়তো তার একটা পরিস্থিতি তৈরি হবে, তখন কিন্তু সে বলবে যে "আস, আমরা একসাথে শুরু করেছিলাম কিন্তু ও করে ফেললো, আমি কিছু করতে পারছি না বা করতে পারলাম না"। এমনও দুই একজন আছে যে আমি নর্মালি এর আগে ধরুন আমার যশোর চেম্বার, ঢাকা চেম্বার, 8-10টা ছেলে মেয়ে কম বেশি চেম্বারে দু একদিন করে আসে। তো এর ভিতরে দেখা যাচ্ছে উম, 3 বছর আগেও একজন এসেছে, সেও এখন তার কাউকে নতুন কোনো গ্রুপ হলে সে বলে আমাকে কিন্তু রাখেনি, এবার আর মিস করবো না, কিন্তু কোনো কাজ সিরিয়াস না। এই যে বিষয়গুলি আছে এগুলো বাদ দেবো চিন্তা ভাবনা করেছি যে এই মানে এগুলো যে সিরিয়াস না, সিরিয়াস ছেলে মেয়ে না হলে হয় না। অল্প সময়ের ভিতরে এই জিনিসটা কাভার করতে হলে আপনাদেরকে খুব কেয়ারফুল হতে হবে। কারণ একটা জিনিস আলোচনা হয়তো এই জিনিসটার পরে এইভাবে হবে না, আবার যদি কখনো নতুন ভাবে শুরু হয় কোনো ব্যাচ, তখন হয়তো হবে। তাহলে এটা খুব বেশি কঠিন বা জটিল কিছু না, আমি তো নোটস দিয়ে দিয়েছি। অনেকের ধারণা নোটস দিলে যেন নোটস নিয়েই সে উদ্ধার করে ছেড়ে দিবে। জ্যোতিষ শাস্ত্রের প্রচুর বইপত্র আছে, কলেজ স্ট্রিটে গেলে, কলকাতাতে কলেজ স্ট্রিটে গেলে এমন কোনো লাইব্রেরি নেই যেখানে জ্যোতিষের বই আছে যে কয়েক হাজার পিস পাবেন না। তো তাহলে তো সবাই বই কিনে নিয়ে পড়লেই হয়ে যেত। তো এই ইরেগুলার মেন্টালিটি বা ধরুন একটু আগ্রহ খুব বেশি দেখা যায়, কিন্তু আহ সময়ে এসে দেখা যাচ্ছে একটু অমনোযোগিতা বা ঢিলেমি। আমি ক্লাসে এর আগে 2টা ক্লাস জয়েন করেছি, আজকে আমার আহ, কিছু কিছু আছে খুব সিনসিয়ার, টাইমলি তারা জয়েন করেছে, আমি দেখেছি গ্রুপে ঢুকেই তারা আছে যে অনলাইনে আছে। আর কাউকে আবার মেসেজ করে নিয়ে আসতে হয় বা বলতে হয়, এই বিষয়গুলি তাদের ব্যর্থতা। ওই যেমন এখানে চর রাশি একটা জিনিস, এরা নতুনের ভক্ত। এই নতুনের ভক্ত মানে কি প্রগতিশীল, এদের 10 টাকা ইনকাম হলে ক্ষেত্র বিশেষে 10 টাকা এরা বিনিয়োগ করতে পারে, এমনি এমনি কিছু হয় না। আপনি দেখেন যে চলচ্চিত্রের আর্টিস্ট বা নায়ক নায়িকা যে ভালো নাম করেছে, ও 24 ঘন্টা ঘুমায় না। আপনার যে কোনো ব্যবসায়ী, ওর খাওয়ার টাইম নেই। তারপরে চাকরিজীবীদের ভিতরেও শিক্ষক স্কুলে যাই টাইমলি না, আমি দেখেছি আমার হাই স্কুলে যে হেডমাস্টার, সে স্কুলে আমরা যত সকালে যাই যে দেখি স্যার স্কুলে, সে সকাল 7টার ভিতরে স্কুলে ঢুকতো আর রাত্রি 9টার সময় স্কুল থেকে বেরোতো। তার তো ওটা ডিউটি, অত টাইম না, সে তো সকাল 9টায় আসবে, বিকেল 4টায় স্কুল থেকে চলে যাবে। কিন্তু আমরা দেখেছি কিন্তু যে না, সে সকাল 7টায় স্কুলে চলে আসতো আর রাত্রি 9টা পর্যন্ত। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, এইটে বৃত্তির জন্য 50 জন ছেলে মেয়ে সে আলাদাভাবে ক্লাস থেকে বেছে নিয়ে আমাদেরকে ক্লাস ছুটির, স্কুল ছুটির পরে আমাদেরকে ফ্রি ক্লাস করাইতো যখন এইটে পড়তাম। তো তার এই ফ্রি ক্লাস করানোর কোনো দরকারই ছিল না, এবং সেটা স্কুল টাইমের বাইরে যে ক্লাসের টাইম শেষ, তারপরে সে বলতো আমি তোমাদেরকে কিছু গাইড দেবো বা ক্লাস নেবো, তোমরা এই টাইমে থাকবা, এই 50 জন ছেলে মেয়ে বেছে বেছে আমরা ক্লাস করেছি। তো এগুলি হচ্ছে যে ধরেন এই প্রগতিশীল চিন্তা ভাবনা যাদের। নতুনের ভক্ত শব্দ কিন্তু একটা, যে নতুনের ভক্ত। নতুনের ভক্ত মানে এই না যে নতুন কিছুর প্রতি তার আগ্রহটা বেশি, সে যে কোনো কিছুতে সর্বোচ্চ পরিমাণ দেওয়ার আগ্রহ যুক্ত। অর্থাৎ সে দেখতে চায় যে না, আমি এখানে ইনভেস্ট করলাম, লস হোক সমস্যা কি, দেখি তো 10 টাকা ইনভেস্ট করে নাই 8 টাকা লস যাবে, 2 টাকা তো থাকবে, নাই 10 টাকায় লস যাবে, বিষয়টা তো এই। এমন অনেকেই আছে দেখবেন যে ধরুন আমাদের এই প্রফেশনেই হয়তো 20 বছর, 30 বছর, 15 বছর সে হয়তো প্র্যাকটিস করছে, কিন্তু একটা চেম্বার নেই। সে চেম্বারে মাসে 5,000 টাকা, 10,000 টাকা ভাড়া এটা দেবে না, তার ইনকাম কিন্তু মাসে 30-40 হাজার আছে, কিন্তু 30,000-40,000 ইনকাম করবে, সে 10,000 টাকা একটা চেম্বার বা 5,000 টাকা চেম্বার ভাড়া নেবে না। বা দেখা যাচ্ছে যে অ্যাড পারপাসে কিছু খরচ খরচা করার প্রয়োজন পড়ে, আপনাকে মানুষ চিনবে কিভাবে? কিন্তু তার ইনকাম হতে হবে, ওই একটাতে কোনো খরচ খরচা করবে না। আবার তার আগ্রহ কিন্তু যে ধরেন অ্যাডে 1 লাখ টাকা খরচ করছে, তার মতো ইনকাম করার আগ্রহ তাকে, তার দেখে যেন তার মনে হয় যে না, আমারও যদি এমন হতো। প্রকাশও করে ক্ষেত্র বিশেষে, আবার আমরা অনেকের সাথে উঠা বসা আছে, কিন্তু আলটিমেটলি সে 10 টাকা ইনভেস্ট করবে না, প্রমোশনের জন্য খরচ করবে না। তার মানে কি, এই যে নতুনের ভক্ত শব্দটা হচ্ছে এই যে আপনার টেস্ট করার মানসিকতা, বা যে কোনো কিছু আপনি পরীক্ষা করে দেখতে পারেন
যে না আসলে আমরা দেখছি বা এটা কি হতে পারে, এটা আমি লেগে আছি, এটা ভালো হবে কিনা বা আমার এটা করা উচিত কিনা বা উচিত না কিনা। এই যে মানে ক্ষেত্র বিশেষে এক্সপেরিমেন্ট করার যে ব্যাপারটি, তো দেখা যাচ্ছে কি হয়তো দুই জায়গায় আপনার ইনভেস্টমেন্ট লসে গেল, থার্ড জায়গায় আপনি ঠিক ডেভেলপ করে যাবেন। আর এই যখন এক জায়গাতে ডেভেলপ করে গেলেন না, তখন আপনার ওই যে আগে যে বিনিয়োগে লস হয়েছে ওটা তখন আপনার মাথায় আর চিন্তার কারণ হবে না, ওর থেকে আপনি বেশি তখন সফল হয়ে যাবেন বা যেতে যেতে পারেন। তো চর রাশির স্বভাব হচ্ছে পরিবর্তন, প্রগতিশীলতা, যেটা এদের এরা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চায়, পিছনের দিকে ফিরবে না। তো যাই হোক, চর রাশির স্বভাবের যে বিষয়টি হচ্ছে এরা একটু গতিশীলতাকে বেশি পছন্দ করে। দেখবেন অনেক ছেলে মেয়ে আছে বাড়ি থেকে বের হতে চায় না, আবার কিছু ছেলে মেয়ে আছে সবসময় বাড়িতে বাইরে যায় যাওয়ার জন্য, মানে গেলে আর বাড়িতে ফেরার আগ্রহ থাকে না। আজকে বন্ধুর বাড়ি চলে যাচ্ছে, কালকে অমুক জায়গায় চলে যাচ্ছে, মানে এর স্থিরতা কম। চর রাশির মানুষজন একটু গতিশীল হয় বেশি। আচ্ছা, এবার চর রাশির পরে স্থির রাশির স্বভাব। স্থির রাশির স্বভাব এরা প্রচন্ড ধীর গতির। ধীর গতির মানে এদেরকে ঠেলতে হবে। এখন ঘটনা হচ্ছে যে এটা আসলে সবকিছুরই তো একটা হিসাবে যদি আমরা আসি, যেমন এখানে যে 15 জন, 14 জন না 15 জন হয়েছে, আপনারা গ্রুপে দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এই যে 15 জনের ভিতরে সব কেউ কেউ তো আছে যে স্থির রাশির মানুষ, তো চলছে গাড়ি যাত্রা বাড়ি যাবে, যেদিন যাবে তো কি আছে, মানে ঠেলে তারপরে সেই ডেকে ডুকে নিয়ে এসে পারা যায় না। মানে এরা হচ্ছে স্থির স্বভাবের, ধীর গতি এদের হচ্ছে যে স্বভাবের ভিতরে কিন্তু বেশি উপস্থিত। তারপর স্থির নম্র, ঘর কোনো প্রকৃতির, ঘর থেকে বেরোতে চায় না, পুরাতন পন্থী এরা, পুরাতন পন্থী। এই স্থির রাশির মানুষজন পুরাতন পন্থী, অর্থাৎ এদের চিন্তা ভাবনা একটু ব্যাকডেটেড। চর রাশির মধ্যে কিন্তু প্রগতিশীলতা, নতুনের ভক্ত বা নতুন কিছুর প্রতি আগ্রহ, ওখানে সৃজনশীলতাকে লিখতে পারেন যে চর রাশির মধ্যে সৃজনশীলতা বিদ্যমান। আর স্থির রাশির ভিতরে পুরাতনপন্থী প্রভাব বা আহ সৃজনে আগ্রহ নেই। এরা যেমন ভাবে আছে তেমন ভাবেই জীবনযাপন করতে পছন্দ করে। ব্যর্থক রাশি যেটা, ব্যর্থক রাশি এরা সাম্যবাদী প্রকৃতির, ধার্মিক, ভদ্র কিন্তু আবেগী, ভদ্র কিন্তু আবেগী। যাদের ব্যর্থক রাশি, অর্থাৎ ব্যর্থক রাশির মানুষজন একটু হেসিটেটেড হয়ে পড়ে, দ্বিধাগ্রস্ত, লিখে রাখুন দ্বিধাগ্রস্ত, এরা দ্বিধায় ভোগে। মানে ক্ষেত্র বিশেষে কোনটা ভালো, এটা করব না এটা করব, মানে এরা এদের সামনে অপশনস বেশি তৈরি করে থাকে। যেমন ধরুন, অপশনস বেশি তৈরি মানে পোশাক আশাক কিনতে গেছে, যেমন আমি আমার হিসাব যদি বলি, আমার সামনে একটা জিনিস দেখেছি পছন্দ হয়েছে, ওটা আমি কিনে নিই। কিন্তু কিছু মানুষ আমি পেয়েছি, সে একটা উদ্দেশ্যে একটা শপিং মলে গেছে, খুব ভালো একটা জিনিস তার পছন্দ হয়েছে, পছন্দ হবার পরেও সে বলে আরেকটু দেখি, মানে পছন্দ হয়েছে কিন্তু, মানে তার সেই জিনিসটা কেনার আগ্রহ বা পছন্দ হয়েছে, সে নেবে, কিন্তু সে আরো দুই একটা দেখবে। ক্ষেত্র হিসেবে দেখবেন যে এই মিথুন রাশির মানুষজন, তারপরে কন্যা রাশির মানুষ, ব্যর্থক রাশি যেহেতু, এরা কিন্তু দ্বিধাগ্রস্ত, দ্বিসত্তা এদের মধ্যে বেশি, মানে ভাবনা, দেখি এটা না নিয়ে যদি আর একটু ভালো হয় কিছু, এই যে প্রবণতা বা ধরুন ক্ষেত্র বিশেষে এদের চিন্তা ভাবনায় একটু হেসিটেশন তৈরি করা, মানসিকতা বেশি যে কোনো কিছুর ক্ষেত্রে। শুধু যে পোশাক আশাক না, অনেক ছেলে মেয়ে আছে এরা বিয়ে করবে, হয়তো দুইটা তিনটা মেয়ের সাথে বা দুই তিনটা ছেলের সাথে কথা হয়, অপশনস বেশি হয়ে যায় এদের। এরা অনেক সময় ভাবে যে আমি এইটার সাথে একে বিয়ে করব না অমুককে বিয়ে করব, কোনটা বিয়ে করলে ভালো হবে, এবার পরে জাজ করা শুরু করে কার সাথে থাকলে সে ভালো থাকবে, কার সাথে ভালো থাকার সুযোগ বেশি। এই ধরনের মেন্টালিটি অনেকের ভিতরে দেখবেন যে এরা অপশনস বেশি ক্রিয়েট করে ফেলে, অর্থাৎ দ্বিধা বেশি তৈরি করে ফেলে এদের প্রবণতায়। তো যাই হোক, এখানে আহ, ভদ্র তবে আবেগী স্বভাব বেশি। এরা আবেগের কারণে অনেক সময় নিজেদের ক্ষতি করে থাকে। হ্যাঁ, কল্পনা প্রবণ। এই ব্যর্থক রাশির মানুষজন একটু কল্পনা প্রবণ হয়ে থাকে।
যাই হোক, তাহলে আমরা পেলাম কি, শক্তির ভিত্তিতে তিন তিনটি শ্রেণীতে রাশিকে ভাগ করা হয়: চর রাশি, স্থির রাশি, দ্ব্যর্থক রাশি। আর পদার্থের ভিত্তিতে রাশিকে তিনটি ভাগে ভাগ করা হয়, এই চারটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অগ্নি রাশি, একটা পৃথ্বী রাশি, একটা বায়ু রাশি, একটা জলরাশি। এই জিনিসগুলো আপনারা আহ, মানে মাথার ভিতরে এমন নলেজে রাখবেন যে অগ্নি রাশি কোন কোন রাশি: মেষ, সিংহ আর ধনু। মানে এরকম মাথার ভিতরে থাকবে যে এই এই তিনটি রাশি হচ্ছে যে চর রাশি। কোনগুলি? চর রাশি আপনার মেষ, কর্কট, তুলা আর মকর। কারণ কি দেখেন, কেন এটা আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখন ধরুন আজকে আপনার কাছে কেউ এসে জিজ্ঞাসা করছে, দেখুন তো আমি বিদেশ যেতে পারবো কিনা। সে হয়তো এখানে ইউনিভার্সিটি টিচার, বা হয়তো সে সরকারি ডাক্তার, বিসিএস দিয়ে ডাক্তারি করছে এখন সরকারি হাসপাতালে। সে আপনার কাছে এসে প্রশ্ন করবে যে আমি আহ, দেশে তো আমি ভালো অবস্থানে আছি, বিসিএস ক্যাডার, আমি ডাক্তার, সরকারি সার্ভিস হোল্ডার, ভালো আছি, কিন্তু বিভিন্ন কারণে তার ধরুন বিদেশে যাওয়ার আগ্রহ তৈরি হয়েছে হায়ার হায়ার স্টাডিজ এর জন্য। পরবর্তীতে সে হায়ার স্টাডিজ এর হায়ার স্টাডিজ এর যে সে বিদেশে থেকে যাবে কিনা। যদি থেকে যায় সেক্ষেত্রে তার প্রফেশনাল লাইফ কেমন হবে, এখানকার থেকে ওখানে যে পিছিয়ে পড়বে কিনা। ধরুন আপনাকে এই ধরনের প্রশ্ন করছে, সেক্ষেত্রে এই উত্তরটা দিতে গেলে কিন্তু আপনাকে প্রথমত কয়েকটা টার্মস দেখতে হবে। প্রথমত কয়েকটা টার্মস মানে কি, তার অ্যাকচুয়ালি লগ্নটা কি, রাশিটা কি, তার বিদ্যাভাবের অধিপতি কোন রাশিতে বসে আছে। এখন ধরুন তার আমরা আমরা পেলাম মেষ লগ্ন, মকর রাশি, বা ধরুন আমরা পেলাম তার কর্কট লগ্ন, মেষ রাশি। ক্ষেত্র বিশেষে এমন হতে পারে তার ধনু লগ্ন, তুলা রাশি, বা ধনু লগ্ন, কর্কট রাশি। তো এই তার রাশিটি কি হলো, ধরুন যার মেষ লগ্ন, মকর রাশি, তার লগ্ন হলো চর লগ্ন, আর রাশি মকর রাশি হলো চর রাশি। এ কথা বুঝতে পারছেন কিনা? যে আমরা যে জানলাম চর রাশি চারটি, চর রাশি চারটি কোনটি কোনটি: মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি আর মকর রাশি। এখন রাশি। যদি কারো জন্মকালীন আমরা লগ্নটা কি সেটা আমরা পরে তো আসবোই। লগ্ন ধরুন লগ্নের ঘরে তার মেষ রাশির ঘরটি লগ্ন পড়েছে, এবং মকর রাশি হচ্ছে তুলা রাশি, সরি মকর রাশি তার রাশি, মকর রাশির ঘরে তার চন্দ্র জন্মকুণ্ডলিতে আছে। হুম। এমত অবস্থায় তার লগ্ন হলো মেষ লগ্ন, আর রাশি হলো মকর রাশি। তো স্বাভাবিকভাবেই এই চর লগ্ন বা চর রাশির মানুষজনের ভিতরে আগেই বলেছি ভ্রমণ পিয়াসী, এক জায়গায় থাকতে এদের আগ্রহ কম, অর্থাৎ এদের মেন্টালিটির মধ্যে স্থান পরিবর্তন করার মানসিকতা বেশি থাকবে। আবার দেখা যাচ্ছে কি, এদের মানসিকতাই ওই এক স্থানে বেশি দিন থাকতে ভালো লাগে না, এরকম টেন্ডেন্সি তৈরি হবে। তার তার মানে কি, তাদের জন্ম রাশি লগ্ন কিন্তু ইন্ডিকেট করছে এরা স্থান পরিবর্তনের সুযোগ পাবে। অর্থাৎ তারা যে জায়গায় জন্ম হয়েছে সেখান থেকে দূরে বসবাস করবে, ভিন্ন দেশে বা মানে দূরবর্তী স্থানে বসবাসের সুযোগ বা অবস্থানের সুযোগ তারা পাবে। একটা কন্ডিশন আমরা পেলাম যে তাহলে হ্যাঁ, আপনার রাশি লগ্ন পারমিট করছে যে আপনি জন্মস্থান থেকে দূরে বা আপনার দেশ থেকে অন্য দেশে বসবাসের সুযোগ পাবেন। এবার ধরুন সে বলছে আপনাকে যে আপনার পড়ালেখার সুযোগ বিদেশে আসবে কিনা। নর্মালি আমরা জানি যে লগ্ন কুণ্ডলিতে আহ চতুর্থ পঞ্চম থেকে হায়ার এডুকেশন মানে অনার্স মাস্টার্স বিচার করা হয় সেটা দেশের মধ্যে। এবার যখনই মানে আপনার উচ্চশিক্ষায় বিদেশ নবম এবং দ্বাদশের কানেকশন থাকতে হয়। তো নর্মালি দেখা যাচ্ছে যে কারো যদি চর পঞ্চমপতি চর রাশিতে থাকে, সেটি যদি নবম 9th হাউস হয়, বা
ক্ষেত্র বিশেষে নবমপতি দ্বাদশে বা পঞ্চমপতি দ্বাদশে, এদের কিন্তু বিদ্যার ক্ষেত্রে বিদেশ গমনের সুযোগটা বেশি আসে। অনেকে ইন্টার পাস, তারপরে তারা বিদেশে এই বাইরের দেশে চলে যাচ্ছে স্কলারশিপ পেয়ে বা ধরুন লেখাপড়ার সুযোগ পেয়ে। এই কম্বিনেশনটা তাহলে আমরা বিদ্যার ক্ষেত্রে সে যাইতে পারবে, এটা আমরা বলতেই পারি যে হ্যাঁ আপনার উচ্চশিক্ষায় বিদেশ গমনের সুযোগ আছে। কানেকশনটা কিন্তু চর দেখতেই হবে। এইবার তার বিদেশে কর্ম ভালো হবে কিনা, সবাই তো লেখাপড়া করার জন্য যাবেন, আপনার কাছে এমন অনেক মানুষ আসবে জিজ্ঞাসা করবে দেখুন তো আমি এখানে একটা ব্যবসা করি, ভালো যাচ্ছে না, আমার একটা বন্ধু এখন জাপানে চলে গেছে বা এখন আছে যে সে ইতালিতে আছে, আমি গেলে ভালো হবে কিনা বা আমার বিদেশ যাওয়া হবে কিনা, আমার মামা থাকে হচ্ছে যে কানাডায়, আমাকে নিয়ে যেতে চাচ্ছে, তো আমি যাবো কিনা। এখন কর্মপতি আপনার লগ্নের 10th হাউস মানে হচ্ছে কর্ম। লগ্ন যদি মেষ হয় তাহলে তার দশম ঘর হচ্ছে মকর। তা কর্মপতি যদি জন্মকুণ্ডলিতে চর রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে তার বিদেশে কর্ম ভালো হবে। কর্ম ভাবে যদি চর গ্রহরা অবস্থান করে, সেক্ষেত্রে তার মানে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন, ট্রান্সফারেবল জব, দেশ বিদেশে উভয় জায়গায় সফল কাজে, এগুলি কিন্তু বিচারে তখন আমরা পাবো। এখন ঘটনা হচ্ছে যে আজকে চর রাশি যদি আপনি ক্লিয়ার না থাকেন, এবার চর গ্রহ কোনগুলি, এই সাতটি গ্রহ বা 9টি গ্রহের মধ্যে 3টি গ্রহ চর গ্রহ, সেগুলি আমরা তো আলাদা তার ক্লাসিফিকেশনে আসবো। এখন আপনি জানেনই যে কোন জায়গায় থাকলে বিদেশের কোন কানেকশনটা ভালো আছে যে বিচার করতে হয় বা বের করতে হয়, তাহলে আপনার এই ফান্ডামেন্টাল নলেজটা যদি আপনার ভিতরে কম থাকে, আপনি কিভাবে ওই আছে যে কানেকশনটা বের করবেন? কোনো সুযোগ নেই। এই জন্য এগুলি আপনার আত্মস্থ করতে হবে এভাবেই, যে 4টি রাশি চর, কোন কোন রাশি চর, 4টি রাশি স্থির, কোন কোন রাশি স্থির। এখন এ তো গেল চরের হিসাব, বিদেশের হিসাব। ধরুন আপনি, অনেক মানুষ আছে এমন 6 মাস বিদেশে থাকে, 6 মাস দেশে থাকে। কেন 6 মাস বিদেশে থাকছে, 6 মাস দেশে থাকছে, কারণটা কি? দেখা যাচ্ছে কি তার কর্মপতি ব্যর্থক রাশিতে অবস্থান করছে। আবার কেউ আছে যে তার এক জীবনে এক পেশাই তার আছে যে এক জায়গা থেকেই তার কর্মজীবন শেষ। কর্মপতি দেখবেন ক্ষেত্র বিশেষে স্থির রাশিতে অবস্থান করছে। তো এই সব বিষয়গুলি মূলত, এই কানেকশন গুলি এইভাবে তৈরি হয়। এসব কানেকশন গুলি কিভাবে বিচার করতে হয় সেগুলি তো আমরা আসবো, কিন্তু প্রথম কথা হচ্ছে আপনার ক্লিয়ার কনসেপ্ট মাথার ভিতরে থাকতে হবে। তাই যা আলোচনা হচ্ছে এখন, আমি আগে এই জন্য আপনাদেরকে কিছু ডকুমেন্ট দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তারপরেও প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করে যাব যাতে করে ওই জিনিসগুলো আপনাদের আর বুঝতে সমস্যা নেই। আচ্ছা, আমি এই যে আপনাদের শক্তির ভিত্তিতে রাশি শ্রেণী বিভাগ, পদার্থের হিসাবে বা ভিত্তিতে রাশি শ্রেণী বিভাগ, এই ডকুমেন্টটা কিন্তু দিয়েছি, পেয়েছেন আপনারা এটা? আপনাদেরকে যে নোটস গুলি দিয়েছি প্রিন্ট আউট করেছেন না ওইভাবে পাইছি। ফটো আকারে আছে? হ্যাঁ, সবগুলো পাইছি। সবগুলো পেয়েছেন? হ্যাঁ। এটা প্রিন্ট আউট করেছেন না ওইভাবেই ছবি আকারে আছে? না না, আমি আবার খাতায় লিখছি, পরে প্রিন্ট আউট করবো। আচ্ছা, খাতায় খাতায় লিখে আপনি হচ্ছে যে ওইটা নোট করে নিচ্ছেন, তাই তো? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি ফটোগুলো, যেহেতু আমি এটা ইমেজ ফাইল পেয়েছি, ওগুলো আগে সেভ দিয়ে নেবেন, সেভ দিয়ে রাখবেন। হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে গ্রুপটা। আপনি আপনার মেসেঞ্জারে, নিজের একটা মেসেঞ্জার ফোল্ডার আছে, দেখবেন হুম। আপনি আপনার মেসেঞ্জারে যে আপনার নামই সার্চ করবেন, একটা ফোল্ডার পাবেন। অন্যকে যেমন হ্যাঁ। মেসেঞ্জারে মেসেজ করেন না, নিজের একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়, ওখানে আপনি ওটা সেন্ড করে রেখে দেবেন। পরে হারিয়ে গেছে আপনি ওখান থেকে দেখে নেবেন। আর খাতায় নোট করছেন, এটা খুব ভালো বিষয়। এখন এই শক্তির ভিত্তিতে বা পদার্থের ভিত্তিতে এটা কি আপনার নোটস করা হয়েছে বা এই পর্যন্ত লিখেছিলেন? হ্যাঁ, করছি। তখন আপনার হয়তো বুঝতে সমস্যা হচ্ছিল, কিন্তু এখন তো সেই সমস্যাটা মনে হয় থাকার কথা না, আছে? না, এখন এই একটু জন্য ক্লিয়ার। এর ভিতরে আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, গত 3টে ক্লাসে আপনি খুব অ্যাক্টিভ। থ্যাংক এর ইউ। জন্য আপনাকে, হ্যাঁ, সবার ভিতর থেকে আপনাকে অবশ্যই এর জন্য একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। কারণ
3টে ক্লাসে আপনি টাইমলি বসেছেন, টাইমলি অপেক্ষা করেছেন বা আছে যে একদম টাইমলি আপনাকে আমি পেয়েছি। তো এটা ভালো। আবার আপনি নোটসও করেছেন নিজে। আমি বলেছিলাম যে এগুলি নোটস এইভাবে থাকলে থেকেই যাবে, কারণ এগুলি আমি আগে অনেককে দিয়েছি, তাদের এই বিষয়টা ক্লিয়ার না। কিন্তু যখন এই বিষয়টা ক্লিয়ার না, তারা কিন্তু ওই নোটসই থেকে যাবে। কিন্তু আপনি যে খাতায় লিখছেন, আপনার কিন্তু একটা জিনিস ওই লিখতে যেয়ে কিন্তু একটা ধারণা হয়েছে, আর আজকে যখন ক্লাস হচ্ছে তখন আপনার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আপনি মানে দুই ভাবে আপনার ব্রেনে এই জিনিসটা কিন্তু হচ্ছে যে রিজার্ভ হলো। এবার আপনি আর 2 একবার পড়েন না। আর সবসময় চেষ্টা করবেন যেটা, রাফ খাতা রাখবেন, সাথে সাথে ছক আঁকবেন। এই জিনিসটা আপনি 2-4 বার যদি নিজে প্র্যাকটিস করেন না, আপনার বারবার তো পড়ে মুখস্থ করার বিষয়গুলি না। আপনি যে এগুলো ওই ঠিক আছে। বাচ্চাদের মতো স্কুল কলেজের নোটস আপনার মুখস্থ করে, বই মুখস্থ করে পরীক্ষায় লিখতে হবে, এমন বিষয় না। এখানে জিনিসটা আপনার মাথার ভিতরে রিজার্ভ করতে হবে। হ্যাঁ, মাথায় রিজার্ভ করার জন্য আপনাকে বারবার একটু মানে রিভিশন দিতে হবে, বা বারবার ওই জিনিসটা চোখ দিয়ে দেখতে হবে, একটু ব্রেনের ভিতরে ওই জিনিসটাকে রিজার্ভ করার চেষ্টা করতে হবে। 2-4 বার লেখেন একটা ছক, যেমন ধরুন এই যে চর রাশি কোণগুলি, আপনি একটা ছক অঙ্কন করেন। হ্যাঁ, ছক অঙ্কন করে চর রাশিগুলি মার্ক করেন, 4টি চর রাশি। আর একটা ছক অঙ্কন করে আপনি দ্ব্যর্থক রাশিটা মার্ক করেন। আর একটা ছক অঙ্কন করে আপনি স্থির রাশিটাকে মার্ক করেন। এটা আপনার জন্য বা আপনাদের জন্য ভালো কাজ দিবে। আর একটা ব্যাপার যেটা করবেন, সেটা হচ্ছে যে আপনার আশপাশে যেসব মানুষজন গুলো আছে, বাইরের মানুষ না, হ্যাঁ। আপনার চারপাশে যে মানুষগুলি আছে, আপনার খুব কাছের মানুষ হতে পারে, বন্ধু হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, ভাইয়ের মেয়ে হতে পারে, বোনের মেয়ে হতে পারে। হ্যাঁ, এদের অরিজিনাল জন্ম তারিখ গুলো আপনি কালেক্ট করে আপনার কাছে রাখবেন। এটা আমি শুরু করছি দাদা। আপনি একটা ওই যে ইউটিউবে দেখলাম আপনি একটা দিছেন, অ্যাপস। আমি ওই হ্যাঁ, অ্যাপসটা নামাইছি, পরে আমার আমার ফ্যামিলির যারা তাদের রাশি টাশি বের করছি, কিন্তু আমি ওই শখটা তত ভালো বুঝি না, ওখানে যে শখ আসে। ছক বুঝে যাবেন। আর আর শোনেন, আর 2-3টা ক্লাস পরে ছক বুঝে যাবেন। আমি হ্যাঁ, এগুলি ক্লিয়ার করে এবার ছকে যাব। তো ছকটা আপনার ওই 10টা ক্লাসের মধ্যে ছক ক্লিয়ার হয়ে যাবে। তবে এই যে ধরুন জন্ম তারিখগুলো জাস্ট কালেক্ট করেন এখন। সামনের 2-3টা ক্লাস পরে আপনি ওই ওদের জন্ম তারিখ বের করে এই যে চার্ট অঙ্কন করে, কোন ঘরে কোন গ্রহ আছে সেটাকে মানে প্লেস করে, হুম, এবার কিন্তু আপনি তার লগ্ন কি, রাশি কি, চর লগ্ন কিনা, চর রাশি কিনা। এখন কালকে যদি আপনি দেখেন কারোর লগ্ন হচ্ছে ধরুন ধনু লগ্ন, আর রাশি হচ্ছে কর্কট রাশি, আপনি তার রাশিটা কোন শ্রেণীর, চর রাশি না স্থির রাশি না জাতক রাশি, আপনি এখন বলতে পারবেন না। হ্যাঁ, মানে আমি কালকে পর্যন্ত রাশি আর লগ্ন বের করতে পারছি। আজকে এটা চেষ্টা করব যে কোনটা কোন রাশি, কোন চক্র, মানে চর রাশি না অগ্নি, এগুলা বের করে মানে আমি একটু করব আজকে। হ্যাঁ, এইভাবে ট্রাই করেন। এক সপ্তাহ সময় আছে। আমি কালকেও একটা ক্লাস নেবো। আর আমাদের নর্মালি আগে কিছু ছেলে মেয়ে আসতো এই ঢাকা চেম্বারে, যশোর চেম্বারে, মানে যশোর এরিয়াতে বাড়ি, তারা যশোরে আসতো, ঢাকাতে আসতো। আমি সবাইকেই ওদেরও একটা মানে রেগুলার বেসিসে, কারণ এখন এই গরমে কেউ বাইরে বেরোতে পারছে না। হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড গরম তো, সবাইকেই জয়েন করিয়ে ওদের আগামীকাল একটা ক্লাস নেব। এই মানে আমাদের এই গ্রুপে ক্লাস হবে। সুতরাং আপনারা ওখানেও যার যার ইচ্ছা, আপনারা কালকেও সকালে 9:30 থেকে জয়েন করতে পারেন। আপনি শুনলেন, মানে এখানে আচ্ছা, ঘটনা হচ্ছে যে ওরা এগিয়ে গেছে আর আপনারা পিছিয়ে আছেন এমন ব্যাপার না। নর্মালি আপনি ওখান থেকে কিছু জিনিস শিখতে পারবেন। হ্যাঁ, যেটা আপনার নোটস করে ফেলবেন বা ওগুলি নোটস রাখবেন, তাতে করে আপনার পরবর্তীতে ধরেন 6 মাস পরে যে আপনার কি কি জিনিস দরকার, সেই বিষয়গুলো আরো ভালো ক্লিয়ার হবে, বা সেটা ক্লিয়ার একটা ধারণা আপনারা পাবেন। তো যাই হোক, সেটা আগামী কালকে হয়তো সকাল ওই 9:30 থেকে এই এরকম 11টা পর্যন্ত এই 1.5 ঘন্টা থাকবে। আর আমার হয়তো রাত্রে একটা ক্লাস স্টার্ট করতে হবে, কারণ এখানে 4-5 জন শিক্ষকতা, 2 জন শিক্ষক, তাদের পরীক্ষা থাকে শুক্রবারে। তো এবার নর্মালি দেখা যাচ্ছে যে আগ্রহ আছে, কিন্তু এই টাইম বের ডেইলি করতে পারে না। শুক্রবারে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি রাত্রের দিকে সুযোগ হয়, সেটা ওদের জন্য একটা দেখা যাচ্ছে এমনি ভিডিও গুলো দেখে নেবে, আর পাশাপাশি ওদেরকে হয়তো একটু রিকভারি করার জন্য
একটু সরাসরি বোঝানোর জন্য কোনো প্রশ্ন থাকলে সেগুলি আলোচনা করে দেব। যাই হোক, সেটা নিয়ে পরে আমরা একটা শিডিউল করবো বা পরে বলে দেবো, সমস্যার কিছু নাই। আমাদের 3টে ক্লাস হলো, 3টে ক্লাসে কি কি টপিকস আলোচনা হয়েছে। সামনের দিন যে কয়জন মানে উপস্থিত আছে আমি তাদেরকে কিন্তু এগুলি ধরবো, মানে জিজ্ঞাসা করব, যেমন কি কি আলোচনা হয়েছে। আমরা প্রথম দিন আলোচনা করেছি যে জ্যোতিষশাস্ত্র কি, জ্যোতিষশাস্ত্রের শ্রেণী বিভাগ, রাশিচক্র, রাশি কয়টি, লগ্ন কয়টি। লগ্ন কয়, তারপরে আমরা কার আহ কত, গ্রহগণের স্বক্ষেত্র, গ্রহগণের তুঙ্গস্থ ক্ষেত্র, নিচস্থ ক্ষেত্র, দৃষ্টি, দৃষ্টির বিষয়ে আমি অবশ্য যদিও হালকা একটা আলোচনা করে গেছি। তারপরে আপনাদের যে নোটসটা দিয়েছি এখানে কিন্তু ক্লিয়ার লেখা আছে, সুতরাং আপনাদের ওই জিনিসটা ওখান থেকে কিন্তু ওই সহজ জিনিস দৃষ্টির প্রভাব কি সেগুলি আমরা পরে আবার ডিটেলস আলোচনা করব। তো সেটা গেল। এবার ধরুন এই যে শক্তির ভিত্তিতে, পদার্থের ভিত্তিতে রাশির শ্রেণী বিভাগ, কোন রাশি কোন শ্রেণীগত, কোন রাশির স্বভাব কি, খুব অল্প কয়েকটা আছে যে টার্মস কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে, তাই না? তো এগুলি এই যে আপনারা যে 5 জন আছেন এই 5 জনকে আমি আগামী ক্লাসে কিন্তু এগুলো নিয়ে আপনাদের সাথে 10 মিনিট আমি আলোচনা করব। আপনারা বুঝতে পারছেন কিনা, আয়ত্ত হচ্ছে কিনা, বা এটা আপনাদের কনফিউশন আছে কিনা। কনফিউশন থাকলে পরবর্তী স্টেজে আমরা পিছিয়ে যাবো। হ্যাঁ, আর আগামী ক্লাসে শুধু আমরা এরকম শুধু এই না, এই যে ধরুন আজকে প্রথম 10-15 মিনিট তো এমনিতেই জয়েন করতে করতেই হয়ে গেছে। তো আরো একটু অ্যাক্টিভিটি আসবে সবার ভিতরে। বলবেন দাদা, হুম হুম 2-3 মিনিট আগে জয়েন করতে বলবেন সবাইকে। 2-3 মিনিট আগেই আমরা শুরু করব। তো যাই হোক, সেটা ঠিক হয়ে যাবে, কয়েকদিন হয়তো দেরি হবে, সবাইকে একটু বলে বলে নিচ্ছি আর কি। যাই হোক, সেটা হবে। আর আমরা আগামী দিন থেকে যেটা করব, এরকম থিওরিক্যালের পাশাপাশি আমরা কিছু প্র্যাকটিক্যাল তথ্য জানবো, এবং যে প্র্যাকটিক্যাল তথ্যগুলি জানবো আপনারা যেটা করবেন, এগুলি আপনারা একটা খাতায় নোটস করেন। এই যে আলোচনাগুলি হচ্ছে, প্র্যাকটিক্যাল যে তথ্যগুলি হবে সেগুলি আপনারা যেটা করবেন, একটা ভালো ডায়েরি কিনবেন, একটু মানে মিডিয়াম বড় সাইজের, ছোট সাইজের না, মানে ওই 50 পেজ 100 পেজের না, 200-250 পেজের যে ডায়েরি এগুলি কিনবেন। এগুলিতে ওই নোটস গুলি আপনারা খাতায় লিখবেন, কিন্তু সাথে সাথে ডেইলি বেসিসে ওই তথ্যগুলি আবার আপনারা লিপিবদ্ধ করে নেবেন ডায়েরিতে। তাতে যে বিষয়টি হবে, ধরুন বিষয়গুলো এমন, যেমন গতদিন আমি একটা জিনিস বলেছি যে বিকৃত মনা, বিকৃত চরিত্রের অধিকারী হওয়ার সুযোগ বেশি তৈরি হয় কাদের, যাদের শুক্র দুর্বল। এখন শুক্র নিঃস্বস্থ থাকলে আর তুঙ্গস্থ থাকলে কি ফল হয় এটা বলেছিলাম না? হ্যাঁ, এখন শুক্র কি শুধু নিঃস্বস্থ থাকলেই দুর্বল হয়? শুক্র কোন কোন ক্ষেত্রে দুর্বল হতে পারে? ধরুন শুক্র নিঃস্বস্থ আছে, সেও যেমন শুক্র দুর্বল, বা শুক্রের বিকৃত প্রবণতা। শুক্র মানে প্রেম প্রণয়, কামনা বাসনা, এই যে প্রেম প্রণয় বা লাক্সারি বলেন, আছে যে আহ, এর আগ্রহ বা যৌন সুখের আগ্রহ, এটা কিন্তু শুক্রের দখলে, যৌনতাকে শুক্র রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তো নর্মালি শুক্র খারাপ হলে তাদের জীবনে যৌন সুখের ক্ষেত্রে বিঘ্ন ঘটে। এখন শুক্র খারাপ হয় কখন, যখন শুক্র নিচস্থ হয়, সেটা যেমন। আবার ধরুন শুক্র দুস্থ গ্রহ যুক্ত। দুস্থ গ্রহ মানে কি? শুক্র রাহু যুক্ত, শুক্র কেতু যুক্ত, শুক্র মঙ্গল যুক্ত। অর্থ সম্পত্তি হবে, সৃজনশীল হবে, ক্রিয়েটিভ সেন্স ভালো থাকবে, হয়তো ভালো নাম করা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, বা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে, বা আইটি বা ইনফরমেশন টেকনোলজি, তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দিকে তার দখল খুব ভালো। বা ক্রিয়েটিভ, সবসময় যে ইঞ্জিনিয়ারিং হতে হবে তা না। অনেকে হয়তো লেখাপড়া করেছে এক সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং, কিন্তু সে চাকরি না করে হয়তো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এখন দেখবেন অনেকে এই যে আবাসন ব্যবসা যেটা বলে রিয়েল এস্টেট, ফ্ল্যাট বাড়ি তৈরি করে বিক্রি করা,
বা ইন্টেরিয়র ডিজাইনের কাজ। এখন সব ঘরে ঘরে ইন্টেরিয়র না, যেমন ধরুন এই যে আমার এখানেই আমার এই চেম্বারে দেখুন এই যে ইন্টেরিয়রের কাজ করা। ইন্টেরিয়রের কাজ কি নর্মালি দেওয়াল দেখতে পাবেন না। হ্যাঁ, এখানে আহ, আপনার আহ, দেওয়ালের উপরে আবার কাঠের হচ্ছে যে নকশা করা বা ডিজাইন করা। এর থেকে আরো এখন সব দেখবেন সব অফিস টফিস গুলো সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে তারা তাদের অফিসের সৌন্দর্য বর্ধন করে। এইসব কাজের ক্ষেত্রে কিন্তু শুক্রমঙ্গলের প্রভাব একত্রে তাদের এই সেন্সটা ভালো হয়। ডিজাইনার যারা, এই যে ফ্যাশন ডিজাইনার, এক একটা বিয়ের পোশাক 20 লাখ 30 লাখ টাকা। এই বড় বড় শিল্পপতিদের ছেলে মেয়েদের বিয়ে হয়, যেসব হচ্ছে যে পোশাক টোশাক পরে তাদের হচ্ছে যে ছেলে মেয়েরা খুব ভালো ভালো আপনার ওই যে ফ্যাশন ডিজাইনারদের কাছ থেকে সেগুলো কালেক্ট করে নিয়ে আসে। বা সিনেমা আর্টিস্ট দেখবেন তাদের এক একটা যখন শো টো হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কারের বিতরণ অনুষ্ঠানে এক একজনের পোশাকের 4-5 লাখ টাকা দামের পোশাক, 10 লাখ 20 লাখ টাকা দামের পোশাক, ভালো ভালো ডিজাইনারের ডিজাইন করা পোশাক। তো এইগুলি এই সেন্সটা কিন্তু ক্রিয়েটিভ, এই ডিজাইন ফ্যাশন এসব ব্যাপারগুলি কিন্তু আনে হচ্ছে যে এই যে শুক্র মঙ্গলের অবস্থান বা একত্রে অবস্থান ক্রিয়েটিভিটিটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। সৌন্দর্যের প্রতি তাদের নজর বেশি থাকে। কিন্তু দেখা যায় যে তাদের আবার অতিরিক্ত কামনা বাসনা, অতিরিক্ত কামনা বাসনা ক্রিয়েট হয়। সেটা শুক্র রাহু একসাথে থাকলেও হয়। শুক্র কেতু একসাথে থাকলে সেটা একটু চাপাবাজ টাইপের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। হুম। শুক্র মঙ্গল একসাথে একাধিক প্রেম প্রণয়ের সুযোগ তৈরি হয় বা আকাঙ্ক্ষা তৈরি হয়। এইসব বিষয়গুলি নর্মালি দেখা যায় যেটা যে তাদের জীবনে কিন্তু প্রেম প্রণয়ের আহ, মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশন বলেন বা একাধিক বিবাহের সংযোগ বলেন বা কনজুগাল লাইফে ঝামেলার কারণ বলেন, এগুলি কিন্তু তৈরির কারণে। আর শুক্র দুর্বল, শুক্র দুর্বল মানে শুক্র যখন নিচস্থ হচ্ছে, আবার শুক্র রাহু যুক্ত হলো, শুক্র কেতু যুক্ত হলো, নর্মালি পাপ গ্রহ যুক্ত হয়ে গেল না, তো তখন শুক্রের প্রভাব কিন্তু কলুষিত হবে। শুক্র বুধ যুক্ত হলো, মিডিয়া, তারপরে আপনার সিনেমা, আর্ট, অভিনয়, এই সব জায়গায় তাদের দখল খুব ভালো হবে, গ্ল্যামার পাবে তাদের লাইফে। অর্থাৎ তারা যেখানে অবস্থান করবে সেই জায়গায় ক্যামেরা লাইট চলে যাবে। অর্থাৎ তারা কিন্তু ফ্রন্টে চলে আসতে পারে। তাদের তাদের মানে যে কোনো জায়গায় তারা ফোকাস বেশি পায়। এটা ভালো, মানে প্রচারণায় আসতে পারে তাড়াতাড়ি। দেখবেন অনেকে একটা সিনেমা করেই বাজিমাত, আবার অনেকে 50 বছর ধরে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আছে, সিনেমা ইন্ডাস্ট্রি, কিন্তু তাকে খুব বেশি লোক চেনে না। এই যে ভাইরাল হয় না, এখন বাদামালা ভাইরাল হয়ে যাচ্ছে, তাই না? আবার দেখা যাচ্ছে যে হয়তো অতটা যোগ্যতা সম্পন্ন মানুষ না, কিন্তু সে তার যে কোনো একটা স্পেসিফিক কাজের জন্য সে মানুষের চোখে আছে যে বা নজরে চলে এসছে বা সবার কাছে সে পরিচিত। এগুলি মিডিয়ার আছে যে মিডিয়া থেকে কিন্তু এগুলি আসে। তো নর্মালি দেখা যায় যেটা শুক্র বুধের কম্বিনেশন একসাথে মিডিয়া থেকে কিন্তু তারা লাভবান হয়, বা তারা কিন্তু সবসময়ের জন্য দেখা যায় যে যে কোনো জায়গায় অবস্থান তাদের মানে দ্রুত তারা যেন প্রচার পেয়ে যায়। এটা যেমন ভালো। শুক্র বুধ একসাথে বিলাস, বিত্ত, বৈভব, তারপরে গাড়ি বাড়ির মালিক। কিন্তু এদের ক্ষেত্র বিশেষে কনজুগাল লাইফের হ্যাপি না, 3টা 4টা বিয়ে, 2টা 3টা বিয়ে। দেখবেন সিনেমা আর্টিস্ট যারা আছে বেশিরভাগই আহ, এদের বিয়ে টেকে না। তো সিনেমা আর্টিস্ট বলেন, এটা অন্য কোনো পেশাজীবীরও হতে পারে। আমরা যখন উদাহরণ দেব তখন হয়তো কোনো একটা পেশার নাম এসে যেতে পারে উদাহরণের জন্য, কিন্তু আলটিমেটলি সেই পেশাকে কিন্তু আমরা নেগেটিভ ভাবে দেখবো না। আলটিমেটলি সমস্ত পেশায় ভালো মন্দ মানুষ আছে। হ্যাঁ, এটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে ব্যক্তিকে। তো ধরুন একটা পেশার মধ্যে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে, এটা স্বাভাবিক বিষয়। তো আমরা সিনেমা আর্টিস্ট বলতে বলে যে শুধু সিনেমা আর্টিস্ট আছে যে দেখা যাচ্ছে যে 4টে 5টা বিয়ে করছে তা না। অন্য অনেকেই আছে বিয়ে করছে, সংসার করতে পারছে না, 1 বছরের মধ্যে 2টা বিয়ে করেছে, সংসার ভালো লাগছে না বা অ্যাডজাস্ট হচ্ছে না, থাকতে পারছে না। তো ক্ষেত্র বিশেষে এইসব ব্যাপারগুলি
কিন্তু জটিলতা তৈরি করে শুক্র বুধ একসাথে। তাই আপনারা শুক্র বুধ কারো দেখবেন একসাথে, বলবেন যে আপনি আপনার জীবনে প্রচার প্রচারণা, অর্থবিত্তের মালিক, নিজের উপার্জনের কারণে সুখী হবেন, কিন্তু আপনার কনজুগাল লাইফে কিন্তু আপনি হ্যাপি না, বা হয়তো আহ সেক্ষেত্রে আপনার কিছু জটিলতা তৈরি হবে। এটা একদম ডায়েরিতে লিখে রাখবেন যে শুক্র বুধ একসাথে তার বিত্ত বিলাসবহুল জীবনযাপন, লাক্সারিয়াস লাইফ পাবে, কিন্তু তার জীবনে হ্যাপিনেস, সাংসারিক জীবনে হ্যাপিনেস নেই। যে যত সুন্দরী হোক না কেন, উর্বশী সুন্দরী সে হচ্ছে যে হইলেও দেখা যাচ্ছে যে তার কনজুগাল লাইফে হ্যাপি সে না, একটা ঝামেলা আসবেই, আসে বেশিরভাগ ক্ষেত্রেই। এটা আমরা কিন্তু নজর করছি, বা আহ, মানে এগুলোর লিখিত উপাত্ত তথ্যও আছে, সেগুলিও আপনারা পাবেন। আহ, এইসব জিনিসগুলি আপনারা কিন্তু মার্ক করবেন। যেমন ধরুন, কোন জাতক বা জাতিকার সপ্তমে শুক্র আর রবি একসাথে, কোন জাতিকার জন্মকুণ্ডলিতে সপ্তম ভাবে আপনার শুক্র এবং রবি একসাথে, এর কনজুগাল লাইফে হ্যাপিনেস বা দাম্পত্য জীবনের সুখ কম হবেই হবে, 100% গ্যারান্টি, কোনো ভুল নেই। সপ্তম ভাবে শুক্র এবং রবি, সে ধোয়া তুলসীর পাতা হোক, তবুও সে তার কনজুগাল লাইফে ভালো থাকবে না বা ভালো হবে না, সাংসারিক জীবনে সুখের হানি ঘটবেই। এমনকি মেয়েদের ক্ষেত্রে স্বামী পরিত্যক্তা কম্বিনেশন, স্বামীর থেকে দূরে থাকা, আমি এমন অনেক ছেলে মেয়ে পেয়েছি যারা ধরুন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, স্টুডেন্ট লাইফ থেকে প্রেম, প্রথমে ওয়াইফ চাকরি পেয়েছে, হাজবেন্ড চাকরি পায়নি, ওয়াইফের বেতনের টাকায় হাজবেন্ড আছে যে লেখাপড়া করেছে, মানে লেখাপড়া বলতে দুইজন একসাথে থাকে, কিন্তু ওয়াইফ চাকরি করে, হাজবেন্ড তখন লেখাপড়া করে বাড়ি। পরবর্তীতে হাজবেন্ড আছে যে আপনার এই যে প্রশাসন ক্যাডার, অ্যাডমিন ক্যাডারে গেছে, জুডিশিয়ারিতে আছে। তার মানে যারা দেখুন প্রশাসন ক্যাডারে যায়, এই যে এসিল্যান্ড, তারপরে আপনার ইউনো, তারপরে এডিসি, ডিসি, পরবর্তীতে তারা বিভাগীয় কমিশনার, সচিব টচিব এগুলি হয়। তো এই অ্যাডমিন ক্যাডারে তার হাজবেন্ড ম্যাজিস্ট্রেট এক কথায়। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা ছেলেও হয়েছে, ওয়াইফ ব্যাংকে চাকরি করে, হাজবেন্ড জুডিশিয়ারিতে আছে, কিন্তু এখন দুইজন দুই জায়গায় বসবাস করে। আমার আছে যে ক্লায়েন্ট, এটা একটা ক্লায়েন্টের মানে বাস্তব ঘটনা তর্জমা করছে। তো ঘটনা হচ্ছে যে কিছুই না, কোন একটা সময় হাজবেন্ড ওয়াইফের ক্যারেক্টার নিয়ে আহ, সন্দেহ প্রকাশ করেছে জাস্ট, এবং সেটা ওয়াইফ যখন আহ, ব্যাপারটা নজর করেছে, বা সে যখন অবজার্ভ করেছে যে বিষয়টা, সে আমাকে এরকম কিছু ভাবছে বা আকার ইঙ্গিতে প্রকাশ করেছে। ওয়াইফের কথা হচ্ছে যে আমার সম্পর্কে এরকম একটা মিন মাইন্ডেড বা নিচু মানসিকতার একটা চিন্তা সে মনে করলো কেন। তাদের ভিতরে ঝগড়া হয়েছে, বিরাট কিছু বড় কিছু হয়ে গেছে এমন কিছু না, কিন্তু হাজবেন্ড সন্দেহ করেছে যে তার ওয়াইফের আহ কারোর সাথে সম্পর্ক আছে কিনা, এবং সেই সম্পর্কটা হয়তো ড্রাইভারকে সন্দেহ করে, বা ড্রাইভারের সাথে কোনো রকম সম্পর্ক আছে কিনা, এরকম একটা ব্যাপার। ওয়াইফের কথা হচ্ছে যে আমার আহ, মানে হাজবেন্ড হয়ে সে এইরকম একটা চিন্তা করলো কি করে। এখন দুইজন দুই জায়গায় থাকে, বাচ্চাকে ফোন করে বাপ, ফোন করে আহ, বাচ্চার সাথে কথা বলে, ওয়াইফের সাথে কথা হয় না, দুজন দুই জায়গায় আরামসে চাকরি করছে, বেতন পাচ্ছে, জীবনযাপন করছে। তো এখন ধরেন স্টার্টিং, পরবর্তীতে এমন হতে পারে যে হয়তো হাজবেন্ডও কারোর সাথে জড়িয়ে যাবে, বিয়ে করে বসবে, ওয়াইফের জীবনেও যে কেউ আসবে না তা না। কিন্তু এই যে ঘটনাটি দেখেন যে তাদের স্টুডেন্ট লাইফে রিলেশন ছিল, একটা ভালো বন্ধুত্ব থেকে সম্পর্ক হয়েছে, তারা লেখাপড়া শেষ করেছে, দুজনই চাকরি পেয়েছে, তারপরেও জাস্ট একটা সন্দেহের কারণে ওয়াইফ বলছে যে আমাকে এরকম সন্দেহ যে করতে পারে, তার সাথে আমার মানে তাকে তো আমি এখন ভাবতেই পারি না যে সে এরকম আমাকে ভাবতে হবে, কতটা নিচু আমাকে ভেবেছে আলটিমেটলি।
এখন এগুলি নর্মালি দেখা যায় যে মানুষের ভাবনা চিন্তায় অনেক সময় ভুল হতে পারে। ধারণা সবসময় সঠিক হয় না বা হতে পারে না। 50% ধারণা সঠিক হতে পারে, 50% ভুল হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের দেখা যায় যে আমরা যারা মানুষ, আমাদের আশপাশের বিভিন্ন জিনিস নিয়ে আমরা 50% মানে যে কোনো কিছু ধারণাকে আমরা সঠিকভাবে প্রচার করি বা সঠিক মনে করি অনেক ক্ষেত্রে। কিন্তু ধারণা 50% সঠিক হবে আর 50% নেগেটিভ হবে। তার মানে ধারণার উপরে ভরসা করে কোনো সিদ্ধান্ত, কোনো কিছু ভাবা, কাউকে আহ, মানে হীন করা, কাউকে ছোট করা, কাউকে একটা অপমানজনক কথাবার্তা বলা, এগুলি অনর্থক, বিপদ ডেকে আনে। নাহলে তাদের ফ্যামিলিটা এখন খুব ভালো একটা সুখী ফ্যামিলি হওয়ার কথা। হাজবেন্ড ম্যাজিস্ট্রেট, ওয়াইফ আছে যে ব্যাংকার, একটা বাচ্চা, একটা ছেলে সন্তান, এবং তারা মানে দেখতে শুনতেও আছে, তাদের স্ট্যান্ডার্ড আছে যে মানে তারা একটা ভালো পরিবার বা তাদের এখন দেখা যাচ্ছে একটা সুখী সংসার হওয়ার কথা। কিন্তু আলটিমেটলি হয়তো একটা সঞ্জয় বসে একটা কথা বলেছে হাজবেন্ড, সেই কথাটাকে সে নিতে পারে না, যে আমাকে এরকম ভাবলো, কতটা ছোট আছে যে আহ, আমাকে করেছে, বা এই ভাবা মানেই তো আমাকে আছে যে একটা নিচু আহ, আছে যে ভেবে ফেলা, বলা মানে তো সেটা আরো অনেক বেশি কিছু। তো ভাবলো কি করে আমার সম্পর্কে এরকম একটা কিছু। এই ঘটনাটা ধরেন আমার সাথে আছে 2 বছর আগে কোভিড এর মধ্যে আমার সাথে আছে যে ক্লায়েন্টটা হচ্ছে যে শেয়ার করলো। তো ঘটনাতে এরকম অনেক ঘটনা আছে, আমরা দেখছি যে তার সপ্তমে রবি শুক্র। কি বলবেন? এবার শাস্ত্রে আছে, আমি আপনাদেরকে নোটস দেবো, আমার নোটস তৈরি করা আছে, যে সপ্তমে রবি শুক্র স্বামী পরিত্যক্তা, স্বামী পরিত্যক্তা স্বামীকে ত্যাগ করবে বা স্বামীর সাথে বিচ্ছেদ হবে। এই ধরনের ঘটনাগুলি আপনি 100টার মধ্যে 99টা মিস হবে না। এবার সবসময় এমন বিচ্ছেদ না হলেও, এমন দূরত্ব না হলেও দেখা যাচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ একই ফ্যামিলিতে আছে, একই ছাদের নিচে আছে, দুইজন দুজনের সাথে ইন্টিমেট রিলেশন নেই, স্বামী স্ত্রী একসাথে ঘুমায় না, এক ঘরে ঘুমায় না, দুইজন দুই ঘরে ঘুমায়। এমন অহরহ ঘটনা, প্রচুর ঘটনা আমি পেয়েছি। এই ধরনের দূরত্বর জায়গা তৈরি হয়। হাজবেন্ড ওই হচ্ছে যে সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, ওয়াইফ খুলনা ইউনিভার্সিটির টিচার। দুইজনের কর্মস্থান দেশের দুই প্রান্তে। স্বাভাবিকভাবে তাদের দেখা যাচ্ছে যে এক সংসারে থাকলেও তাদের ভিতরে ডিস্টেন্স রিলেশন। হাজবেন্ড থাকে আমেরিকায়, ওয়াইফ থাকে দেশে, স্বামী বিদেশ। দেখবেন গ্রামগঞ্জে এই কথাগুলি প্রচলন আছে, বা অনেকেই আছে যারা আছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে মানে কর্মসূত্রে থাকে, 12 বছর 14 বছর দেশে আসেনি, বিয়ে করে একটা বাচ্চা বা দুটো বাচ্চা আছে, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড বিদেশ, ডিস্টেন্স রিলেশন। আপনি হরোস্কোপ দেখেন না, তার বিবাহ এবং বিবাহ মিলনের ক্ষেত্রে রবি শুক্রের কম্বিনেশন, শুক্র সাথে রবির কম্বিনেশন বা রবির অবস্থান বিবাহ মিলনের জায়গায় 100% আছে, কোনো ভুল নেই এটা। এখন রবি বিবাহ ক্ষেত্রে রবির অবস্থান বা কম্বিনেশন স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব, ক্ষেত্র বিশেষ বিচ্ছেদ বা আপনার ডিভোর্সকে রিপ্রেজেন্ট করে। এখন দূরত্বটা কি? ওই যে দুজনের কর্মস্থান দুই জায়গায়, এটা। আবার একই বাড়িতে বসবাস করছে দুজনের, একজনের গরম লাগে, এসি ছাড়া থাকতে পারে না, আর একজন এসির ভিতরে থাকতে পারে না। এমন মানে এমন উদাহরণ বা নজিরও আমি পেয়েছি। যেমন ফোনে রিং চলে এসছে। হাজবেন্ডের ফ্যান একটু জোরে দিলে হাজবেন্ড, এইসব এইসব ঘটনাগুলি কিন্তু আসে তখনই যখন জন্মকুণ্ডলিতে, যখন জন্মকুণ্ডলিতে বিবাহ মিলনের জায়গায় রবির অবস্থান বিদ্যমান থাকবে, তখন এই ধরনের দূরত্ব তৈরি হবেই, হয়েছে, হয়ে আসছে,
পরবর্তীতেও হবে, বা এখনো এই ধরনের ব্যাপারগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে এই টার্মস গুলি কিন্তু বইতে পাবেন না। আমি কিছু নোটস তৈরি করেছি, সেগুলি আমি আপনাদেরকে দেব, কিন্তু সরাসরি আপনারা 100টা বই কিনে পড়েন, এই টার্মস পাবেন না যে সব মানে বিবাহভাবে শুক্র রবির অবস্থান তাদের দাম্পত্য সুখে হানিকর, বা ক্ষেত্র বিশেষে স্বামী বা স্ত্রীর সাথে বিচ্ছেদ, স্বামী পরিত্যক্তা কম্বিনেশন তৈরি করে। এটা আপনি এই ল্যাঙ্গুয়েজটা এইভাবে এই সেন্টেন্সে পাবেন না, কিন্তু এটা অকাট্য মিলবে, কোনো ভুল হবে না। এই তথ্যগুলি আপনারা ডায়েরিতে নোট করবেন। স্যার এই নোটস গুলি, ডায়েরিটা সবসময় কাছে থাকবে। কোথাও কোনো কনফারেন্সে যাচ্ছেন, আপনার ডায়েরি আপনার কাছে, আপনি একটা কনফারেন্সে একটা বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন, আপনি ওই ডায়েরিটা আপনার সাথে নিয়ে উঠবেন। বা অনেক ক্ষেত্রে আপনার ছোট্ট করে একটা আহ, মানে স্পিচ তৈরি করতে আপনার জন্য সহজ হবে। একটা ক্লায়েন্টের হরোস্কোপ পেয়েছেন, দেখছেন সপ্তমে রবি আছে আর শুক্র আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোন মেয়ের সপ্তমে রবি শুক্র একসাথে আছে, আপনি বলেন আপনি হ্যাঁ কনজুগাল লাইফে হ্যাপি না, সে অস্বীকার করবে না, সে বলবে হ্যাঁ ঝামেলার শিকার হয়েছি, বা ঝামেলার মধ্যে দিয়ে কিছু দূরত্ব নিয়ে জীবনযাপন করছি, এটা বলবেই, কোনো ভুল নেই। এবার ধরেন রবি চন্দ্র একসাথে, জন্মকুণ্ডলিতে রবি আর চন্দ্র একসাথে যখন থাকে, নর্মালি অমাবস্যা হয় যখন, রবি আর চন্দ্র একসাথে হলে কিন্তু অমাবস্যা হয়। তো রবি চন্দ্র একসাথে, এদের প্রিয়জনের সাথে দূরত্ব 100% লিখে রাখবেন। প্রিয়জন কারা? প্রিয়জন বাবা মা, মেয়েদের ক্ষেত্রে বাবা মা ভাই, ভাই বোনের মধ্যে পরবর্তীতে স্বামী বা সন্তান। তো এই যাদের জন্মকুণ্ডলিতে যে মেয়ের, কোনো মেয়ে বা হচ্ছে যে কোনো পাত্রীর জন্মকুণ্ডলিতে রবিচন্দ্র একসাথে দেখছেন, তার প্রিয়জনের সাথে দূরত্ব হবে না, এর সুযোগ নেই। 100% হতে হবে, হবেই হবে, কোনো ভুল নেই। রবিচন্দ্র একসাথে, বা চতুর্দশী তিথি, চতুর্দশী তিথি বা অমাবস্যা তিথিতে জন্ম। চতুর্দশী বা অমাবস্যা, চতুর্দশী কিন্তু অমাবস্যার সংলগ্ন, কৃষ্ণপক্ষের চতুর্দশী, পরে হয় অমাবস্যা, অমাবস্যা তিথিতে জন্ম, ক্ষেত্রবিশেষে তাদের কিন্তু এই ধরনের প্রবণতা বা এই প্রিয়জনের সাথে দূরত্ব তৈরি হয়। দেখবেন খেয়াল করে, অনেক মেয়েদের বাবার সাথে সম্পর্ক খারাপ, রবিচন্দ্রের সাথে, গ্রহণ দোষ তো। আবার বিয়ের পরে স্বামীর সাথে সম্পর্ক দূরত্ব। এই ঘটনাগুলি যখনই জন্মকুণ্ডলিতে থাকে রবিচন্দ্র একসাথে, বা আপনার ওই যে আহ, রবিচন্দ্রের নক্ষত্রে বা চন্দ্র রবির নক্ষত্রে, নক্ষত্রের ব্যাপারটা আমরা পরে আসবো, কিন্তু দেখা যাবে যে তাদের প্রিয়জনের সাথে দূরত্ব তৈরি হবে। তো এই জিনিসটা আপনি কোনো বইয়ে পাবেন না। এইটা আপনার কাছে আবার আপনি একটা হরোস্কোপে যখন পাইছেন যে না রবিচন্দ্র একসাথে আছে, সে বিষয়টা ক্ষেত্র বিশেষে আপনি বলেন না যে আপনার বাবাটের প্রকৃতির ব্যাপারটা, বিয়ে তাদের হয়নি, যে আপনার বাবার কারণে আপনি অখুশি। মাঝে এক ভদ্রলোক এই গুলশান থেকে এসছে, সে বসে আছে আমার সামনে, ভদ্রলোক, তার মেয়েকে কানাডায় পাঠিয়ে দিয়েছে। এমনি ব্যবসায়ী মানুষ, ঠিকাদারি করে, টাকা পয়সা আছে। মেয়ে ইন্টার পাস করার পরেই, মানে হায়ার সেকেন্ডারি পাস করার পরে তাকে পাঠিয়ে দিয়েছে কানাডায়। এই ভদ্রলোক অন্য একটা মহিলার সাথে এঙ্গেজ, হয়তো তাকে বিয়ে থাকা করবে গোপনে, একজন গোপন ছিল, মেয়েকে বিদেশ পাঠিয়ে দিয়েছে, এখন বিয়ে করবে এরকম একটা চিন্তা ভাবনা। আর তো তার মেয়ের জন্মকুণ্ডলীটা সে আমাকে দেখাচ্ছে। তো রবিচন্দ্র মেয়ের একসাথে, আমি বললাম দেখুন আপনার মেয়ে কিন্তু আপনার কারণে কষ্ট পাবে। তা ভদ্রলোক বলছে এটা ঠিক কথা বলেছেন। তো ঘটনা হচ্ছে যেটা, মানে যেহেতু তার মেয়ের অ্যাবসেন্সে সে আমার সাথে ব্যাপারটা স্বীকার করলো, বলছে হ্যাঁ এটা আমি তো তার প্রতি একটু আহ ক্ষেত্র বিশেষে আমার বিভিন্ন কারণে তার সাথে দূরত্ব রেখে চলতে হয়। অর্থাৎ হয়তো এই ভদ্রলোক পরবর্তী সেকেন্ড ম্যারেজ করেছে, যার কারণে সে তার নিজের মেয়েকে যে পরিমাণ সময় দেওয়া তার কর্তব্য ছিল, হয়তো সে দুইটা জায়গায় অ্যাডজাস্ট করতে যে সেটা দিতে পারে না। সে কিন্তু নিজে বললো যে না আসলে আমি কিছুটা তার ক্ষেত্রে অবিচার করেছি। রবিচন্দ্র একসাথে, বাবা মেয়ের জন্য সব করছে,
মেয়েকে বিদেশে পাঠাচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে, তার বিদেশে সার্ভাইভ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, লেখাপড়ার জন্য টাকা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, কিন্তু আন্তরিকতার যে জায়গাটা, যে বাবার কাছে মানে মেয়েদের কাছে বাবার যে সম্মানটা, যে বাবা মানে দেবতা, মানে তার থেকে আর ভালো মানুষ পৃথিবীতে কেউ নেই। অথচ দেখা যাচ্ছে কি সে বাবা নিয়ে একটা কথা জানলো যে না, বাবা অন্য একটা মেয়ের সাথে বাবা এঙ্গেজ, তা তার শ্রদ্ধার জায়গাটা কি সেই জায়গায় থাকলো? আবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বিভিন্ন শখ পূরণ করার ক্ষেত্রে বাবা হয়তো মেয়েকে সময় দিতে পারছে না, হয়তো রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, যেতে পারেনি। তো এইসব বিভিন্ন ব্যাপার স্যাপার অনেক কিছু আছে যেগুলি মানুষের জীবনে দাগ কাটে। রবিচন্দ্র একসাথে আপনার মিলাই নেবেন যে তাদের কনজুগাল লাইফেও স্বামীর সাথে, বাবার সাথে যেমন দূরত্ব, কনজুগাল লাইফে স্বামীর সাথে দূরত্ব হবে। মানে এইসব কম্বিনেশন গুলো যখন আপনি হরোস্কোপে পাবেন, একটা ক্লায়েন্টকে 10টা কথা বলে আপনার বুঝায় তারপরে তার কাছে আপনার যে গ্রহণযোগ্যতা তৈরি করা লাগে না। আপনি হরোস্কোপ বিচার করে 2-4টে কথা বলেন না। এই ধরনের বিষয়গুলো যখন আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন, তখন আপনি কিছু জানেন বা বোঝেন, এটা প্রকাশ পাবে। এমন হাজারটা টার্মস আছে। একটা জন্মকুণ্ডলী দেখে আপনি একটা শব্দ একটা সেন্টেন্স তাকে রিপ্রেজেন্ট করেন, সে বলবে যে না, হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটা একদম ঠিক। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার বৃষলগ্ন সাপেক্ষে স্যার হচ্ছে এই চতুর্থ স্থানে স্যার শুক্র আর রাহুর অবস্থান, বৃষলগ্ন দেখেন, বিষলগ্ন সাপেক্ষে চতুর্থে শুক্র এবং রাহুর অবস্থান, হ্যাঁ স্যার। স্বাভাবিকভাবে চতুর্থ ভাবে শুক্রের অবস্থান মানে সিংহ রাশিতে। হ্যাঁ এটা তার কিন্তু কম বয়সে তার খারাপ হওয়ার সুযোগ তৈরি হবে। এবার আমরা হরোস্কোপ নিয়ে আলোচনা, লগ্ন কুণ্ডলী, তার রাশি কি, হ্যাঁ ওই শুক্র রাহু কোন নক্ষত্রে আছে, স্পেসিফিক কোন হরোস্কোপ নিয়ে আলোচনার ক্লাসগুলো আমরা আলাদাভাবে করব। হ্যাঁ, ও, আমরা এগুলি, কারণ এগুলি নর্মালি যে কোনো একটা কিছু দেখা যাচ্ছে যে আমরা যেটা আলোচনা করছি এটা আমরা হয়তো বোঝার স্বার্থে করছি। হ্যাঁ, আমাদের কিছু হচ্ছে যে উদাহরণ আসবে, কিন্তু এই উদাহরণটাকে যদি এখন আমরা রিপ্রেজেন্ট করি, দেখেন বিষলগ্ন, তার লগ্নের হ্যাঁ নক্ষত্র কি আছে? লগ্নপতি শুক্র রাহুর সাথে বসে আছে চতুর্থে। হ্যাঁ এই শুক্রের নক্ষত্র কি, রাহুর নক্ষত্র কি, সেটা একটা ফ্যাক্ট। এবার ধরুন শুক্র জন্মকুণ্ডলীতে কোন কারকতায় আছে, শুক্রের ডিগ্রিটা কত, 7টি কারকতার মধ্যে শুক্রের ডিগ্রির অবস্থান কি, শুক্র কোন কারকতার ফলাফলটা প্রদান করবে, সেই কারকতাকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে তার টোটাল রেজাল্টটা ওর কিন্তু আমরা জানতে পারবো। এবার ওই সময় তার দশা কি চলছে, তার বয়সটা আসলে কত। হ্যাঁ, এখন একজন 60 বছর বয়সে একজনের চতুর্থে রাহু আর শুক্র থাকতে পারে, আবার 14-15 বছর বা 16 বছর বাচ্চা ছেলে মেয়ের জন্মকুণ্ডলীতে শুক্র রাহু থাকতে পারে। নক্ষত্র হ্যাঁ কিন্তু ওই ঘরে 3টি, ওই রাহুর 3টি নক্ষত্রে থাকার সুযোগ আছে, শুক্রেরও 3টি নক্ষত্রে থাকার সুযোগ আছে। এই ফলাফলটা স্পেসিফিক ভাবে আপনি যখন এটা শুনছেন আমার কাছে, তাহলে স্পেসিফিক কারো একটা শুনছেন যে আসলে এটা কি হতে পারে। এবার হ্যাঁ ওর নক্ষত্রটা কি আছে আমি ধরেন সেটা জানি না, আমি আপনাকে বললাম যে একটা ঘটনা ঘটবে, আলটিমেটলি তার নক্ষত্রের সুপ্রভাবে বা ওখানে অন্য কোনো গ্রহের দৃষ্টি আছে, সে দেখা যাচ্ছে ওই জায়গাটা কিন্তু তার ওই ওই দুর্বলতা কিন্তু কমতে পারে বা খারাপটা কিন্তু কমতে পারে। তাহলে আমি এখন একটা কিছু বললাম মানে সেই জিনিসটা আপনার মনে দাগ কাটলো, বা হয়তো সেটা ভুল ইনফরমেশন হতে পারে। এই জন্য হরোস্কোপ নিয়ে কোনো কথা এই সংক্ষিপ্ত আলোচনায় না। তারপরেও একটা জিনিস বলি, যেটা শুক্র রাহু চতুর্থে যে কোনো ছেলে মেয়ের বন্ধু বান্ধব ক্ষতির কারণ হবেই। চতুর্থে শুক্র রাহু, বন্ধু বান্ধব কম রাখা শ্রেয়, কম থাকাই উচিত বা রাখা উচিত। চতুর্থে শুক্র রাহু, তাদের কম বয়সী বন্ধু বান্ধবের মধ্যে প্রেম ভালোবাসা, বন্ধু বান্ধবের সাথে হচ্ছে যে অসঙ্গে বা খারাপ সঙ্গ বা মানে এই আপনার সঙ্গ দোষে ক্ষতি, খারাপ প্রভাব ক্রিয়েট করে, লেখাপড়ার জায়গায় অমনোযোগিতা ক্রিয়েট করে। 15 বছর বয়সী ছেলে মেয়ে দেখবেন যে প্রেমের তাড়নায় অস্থির, সালিশ বিচার টাকা লাগে, আছে না এমন অনেক। তো নর্মালি চতুর্থে রাহু শুক্র কম্বিনেশন কিন্তু নেগেটিভ দিকে, ছেলে মেয়েদের মন ওই বন্ধু বান্ধবের কারণে ক্ষতি। অনেক ছেলে মেয়ে এই যে আপনার দেখবেন যে ইভটিজিং এর শিকার হয়, ইভটিজিং এর শিকার বিভিন্ন ভাবে হতে পারে, কিন্তু বন্ধু বান্ধব দ্বারা হওয়ার চান্সেস বেশি থাকে। বন্ধুর পকেটে ধরুন একটা অবৈধ জিনিস, বন্ধু গাঁজা খায়, তার সাথে আর এক বন্ধু আছে, দুজনকেই পুলিশ ধরে নিয়ে গেল। এই ধরনের স্ট্যাটাসে হানি, বন্ধু বান্ধবের কারণে স্ট্যাটাসে হানি। ফ্ল্যাট বাড়ি ক্রয় করার ক্ষেত্রে
কাগজপত্রজনিত জটিলতায় তাদের দেখা যাচ্ছে যে অর্থদণ্ড হয়, ফ্ল্যাটে খুন, মানে মানহানি, আছে যে নানান ধরনের অপ্রীতিকর আছে যে কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, এই ধরনের ঘটনাগুলি মানে ক্ষতির কারণ বা স্ট্যাটাসের কারণ, স্ট্যাটাসে হানি ঘটায়। আসে সামনে বসে, স্ট্যাটাসে হানি ঘটায়। তো নর্মালি নেগেটিভ বেশি লেখাপড়ায় অমনোযোগিতা ক্রিয়েট করে। শুক্র বিষলগ্নের ক্ষেত্রে আলটিমেটলি যে খুব শুভ গ্রহ তা কিন্তু না, যদিও লগ্নপতি তবুও ষষ্ঠপতি, তো ষষ্ঠপতি হিসাবে শুক্রকে কিন্তু বিষলগ্নের ক্ষেত্রে অশুভ বিবেচনা করা হয়। চতুর্থ ভাবে রবির ক্ষেত্রে শুক্র ভালো না। রবির ক্ষেত্রে শুক্র যদিও লগ্নপতি চতুর্থে কেন্দ্রে, দেখুন লেখাপড়ায় সে অমনোযোগী হলেও ওই সেটিং ফেটিং করে পরীক্ষার হলে যে রেজাল্ট ভালো করে যাচ্ছে সেটা ভিন্ন জিনিস। মানে অলস যারা তারা আবার মেধাবী হয়, অলসদের মেধা, মানে দেখবেন মেধাবীরা অলস হয়, এমন একটা কথা আছে। তো এখানে শুক্র রাহু একসাথে, তার কিন্তু ওই সিস্টেমটা খুব ভালো, মানে প্রিসাইজ করা। একটা স্যার সাজেশন দিয়েছে, ওর ভিতর থেকে সে সাজেশন অর্ধেক করে ফেলেছে, পরীক্ষায় যে দেখাতে পেয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলি। তবে স্ট্যাটাসে হানি মানে চরিত্রগত দোষ ক্রিয়েট হয়। তারপরেও এই ব্যাপারটা নিয়ে যদি আপনার নিজের কারো হয়, আপনি আছে যে ওটা হোয়াটসঅ্যাপে আপনার আপনার হোয়াটসঅ্যাপ থেকে পাঠাবেন, গ্রুপে পাঠাবেন না। না গ্রুপ ওটা না। ক্লিয়ার তার জন্ম তারিখ দেখে, ক্লিয়ার তার জন্ম তারিখ দেখে আমি আপনার ওইটা আলাদাভাবে ডিটেলস বলে দিবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আজকে আর আলোচনা কিছু করব না। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আর দেখি কালকেও সকালে ক্লাস নেবো, আপনারা যে যে পারেন জয়েন করেন। কারণ দেখেন আমি ওই যে যে কথা বলছি, যে কিছু ছেলে মেয়ে আছে যারা একটু অ্যাডভান্স, তা আমি তাদেরকে বলেছিলাম যে আজকে এখানে জয়েন করতে, দু একজন জয়েন তো করেছিল, আমি দেখতে পাচ্ছি না, আমি মোবাইলে ক্লাস নিচ্ছি, তো আমার ল্যাপটপে এখানে মানে ইন্টারনেট কানেকশন মোবাইল থেকে শেয়ার করে নিতে হচ্ছে, যার কারণে ওটা এই যে অনেকের ক্যামেরা ওটা হচ্ছে যে টানছে না। হ্যাঁ, তো যার কারণে ওটা বন্ধ করে এখানে এই মোবাইলে ক্লাস নিচ্ছি। এখন ঘটনা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি না যে কারা কারা আছেন, তবে এই 3-4 জনকে দেখতে পাচ্ছি যারা প্রথম পেজে প্রথমে জয়েন করেছিলেন তাদেরকে। স্যার কালকে তো সেম ক্লাস না? ওদের সাথে যে কালকে ক্লাস হবে এই ধরনের হ্যাঁ ক্লাসগুলি হবে, এই যে লাস্টে যেমন দুটো টপিক আলোচনা করলাম না, হ্যাঁ রবিচন্দ্র একসাথে থাকলে কি হয়, শুক্র রাহু একসাথে থাকলে কি হয়, এই ধরনের বিষয়গুলি, বা আচ্ছা রবি শুক্র একসাথে থাকলে কি হয়, এই ধরনের প্রায়োগিক বিষয়গুলি, এগুলি আপনাদেরও কাজ দেবে। আপনারা যে এখন বুঝতে পারবেন না তা না, বুঝতে পারছেন না এখন যে এই ঘটনাটা থাকলে এখন এগুলি নোট করতে হবে। রবি প্লাস চন্দ্র একসাথে কম্বিনেশন কি, রবি শুক্র একসাথে কম্বিনেশন কি, কিছু ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সটা কোন ক্ষেত্রে হবে সেটা তার হরোস্কোপ বলবে, হরোস্কোপের লগ্ন বলবে, তার নক্ষত্রের অবস্থান বলবে, সেই ডিফারেন্সটা নিয়েই আমরা হিসাব করব পরবর্তীতে। তো সবকিছু যখন এক জায়গায় করা হবে, তার ভিতর থেকে এবার ধরুন মডিফাই করে আপনাকে তথ্য বলতে হবে। তো সেটা সমস্যার কিছু নাই। হ্যাঁ, ভালো থাকেন সবাই, আগামী কালকে আবার দেখা হবে, ভালো থাকেন।